ওকে, কেমন আছো তোমরা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি নুরিজান্নাত তামান্না। আমরা সায়েন্সের ক্লাস করছিলাম, তাই তো? আমরা লাস্ট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি, তাই না? মাইটোসিসের টপিকটা মনে হয় শুরু করেছিলাম। মাইটোসিস, মিয়োসিস, কোষ বিভাজনের টপিকটা শুরু করেছি। তোমরা কি একটু দেখে আসছিলা বাসায়? জি। আচ্ছা, তো আমাদের একটু বেসিক সম্পর্কে জানা লাগবে। কারণ তোমাদের দেখা যাচ্ছে যে বিজ্ঞানের মধ্যে বায়োলজি টপিকটা এখন আছে। আমরা 9-10 এ উঠলে আরেকটু ডিটেইলস এ পড়বো। সো মেইনলি আমাদের একটু ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন এগুলো সম্পর্কে একটু জানতে হবে, হ্যাঁ? তো মনে করো ফার্স্ট এ আমরা লাস্ট ক্লাসে কি দেখেছি যে আমার কাছে যদি একটা ক্রোমোজোম এই যে ঠিক এভাবে সুতার মতো চিকন করে থাকে, এটাকে আমরা বলছি ক্রোমাটিন। তাই তো? সাধারণত ক্রোমাটিনটা বুঝবা কিভাবে? ক্রোমাটিন হচ্ছে কাউন্ট করা যায় না। যেখানে কয়টা ক্রোমাটিন আছে একটু কাউন্ট করে তো এটা করা যায় না সাধারণত। তারপরে হচ্ছে যদি সে একটু মোটা হয়, আই মিন হচ্ছে একটু থিক হয়, একটু প্রশস্তে বাড়ে, তখন আমরা সেটাকে বলি ক্রোমোজোম। এটাকে তুমি কাউন্ট করতে পারবা সাধারণত। যেমন আমাদের বডিতে 23 জোড়া ক্রোমোজোম আছে। এটা আমি এই অবস্থায় কাউন্ট করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রোমোজোম। এরপর আমাকে বলো তো এই ক্রোমোজোমের মাঝের যে জায়গাটা সেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা অবিভক্ত থাকবে। ক্রোমোজোমের ২ পাশ যদি বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? সেগুলাকে আমরা বলবো ক্রোমাটিড। এগুলো একটু বুঝতে হবে। এটা বুঝছো? এটাকে আমরা বলবো ক্রোমাটিড। ক্লিয়ার? তাহলে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিডস। ক্লিয়ার? আচ্ছা, সবাই জয়েন দিচ্ছে হয়তো। এখন দেখো আরেকটু ডিটেইলস এ যাই আমরা। ক্রোমোজোমের কাজটা কি? মেইনলি ক্রোমোজোম কোথায় থাকে? সেলের বলো একটা কোষের কোথায় থাকবে? কিসের ভিতর থাকবে? কোন অর্গানেলটার ভিতর থাকবে বলতে পারবো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর থাকবে। ভেরি গুড। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোম হচ্ছে জীবের বংশগতি পদার্থ হচ্ছে। বংশধরের যে বৈশিষ্ট্য, বংশপরায় বৈশিষ্ট্য ঠিক রাখে। ভেরি গুড। মানে হচ্ছে কি আমার কথা হচ্ছে আমার হেরিডিটি যেটা বলি তাই না? মানে হচ্ছে বংশ পরম্পরায়। তোমার কোনো একটা বৈশিষ্ট্য দেখবে তোমার বাবার মতো, তোমার কোনো একটা বৈশিষ্ট্য দেখবে তোমার মার মতো, তোমার কোনো একটা বৈশিষ্ট্য দেখবে তোমার বাবা-মা কারো না। সো এখানে টেনশন হওয়ার কিছু নেই। এটা হয়তো দাদার মতো, নানার মতো। আমরা হয়তো ভাবি যে না ইদার বাবা-মা হবে। না, তোমার ব্লাড রিলেটেড যে কেউ হতে পারে। ঠিক আছে? তোমার দাদারও হতে পারে। তো তোমার দাদার ওই বৈশিষ্ট্যটা আছে। তোমার বাবারটা ওটা প্রকাশ পায় নাই। কিন্তু তোমারটা এসে প্রকাশ পাইছে। তাহলে এইভাবে বংশ পরম্পরায় যে পাস হচ্ছে বৈশিষ্ট্যগুলা, এটাকে আমি হেরিডিটারি ইনহেরিটেন্স বলে, তাই না? বা হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য পাস হওয়া বলে। তো এই বৈশিষ্ট্যগুলাই ক্রোমোজোমের মধ্যে থাকে। এখন ক্রোমোজোমের কোথায় থাকে আমাদের অনেক প্রশ্ন হতে পারে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ তে থাকতে পারে। অবশ্যই ডিএনএ তেই থাকবে। সো ডিএনএ এর ফুল ফর্ম আমাকে কে বলতে পারবা? ম্যাম আমি বলি, হ্যাঁ, বলো। আগে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা একটা কেমিক্যাল পার্ট অবশ্যই। সো এটা হয়তো আমরা বুঝবো না। তো আমরা যে পার্টটা বুঝবো সেটাই বলি। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে অনেক কিছু থাকে। রাইবো সুগার থাকে, এখানে নাইট্রোজেনাস বেস থাকে। এগুলো তোমাদের এখন পড়ার বিষয় না। কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো আপু কেমিক্যালি তাহলে কি? ও একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ একটা কি বলতো? নিউক্লিক অ্যাসিড। আমরা কি আরেকটা নিউক্লিক অ্যাসিডের নাম জানি? আরেকটা জি, নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড। যেটাকে শর্ট ফর্মে আমরা কি বলি? আরএনএ। আরএনএ বলে। হ্যাঁ, তাহলে আমরা ডিএনএ জানি, আমরা আরএনএ জানি। ভেরি গুড। তো আমরা সাধারণত আজকে একটু ডিএনএ নিয়ে পড়াশোনা করি। তো এটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো তোমরা আমাকে বললা যে তারা হচ্ছে আমার বংশগতির বৈশিষ্ট্য যেটা সেটা পাস করবে। তো এটা কোথায় থাকবে? এটা এই ডিএনএ এর ভিতর থাকবে। ঠিক আছে? এখন এই ডিএনএ এর ভিতর ডিএনএ টা তাহলে কি বললাম? নিউক্লিক অ্যাসিড। ওর মধ্যে কি থাকে? খুব ভালো করে মনে রাখবো ওর ভেতর নিউক্লিওটাইড থাকে। সেটা ডিএনএ হোক, আরএনএ হোক যেটাই হোক। নিউক্লিক অ্যাসিডের ভেতর নিউক্লিওটাইড থাকে। তো নিউক্লিওটাইড হিসেবে তুমি চিন্তা করতে পারো একটা কেমিক্যাল অণু আর কিছুই না। রাসায়নিক একটা অণু। অনেকগুলা নিউক্লিওটাইড যদি একসাথে যুক্ত হয় সে কি তৈরি করে? সে পলিনিউক্লিওটাইড তৈরি করে। তোমরা কি পলিমারের নাম শুনেছো? না ম্যাম, যদি একটু ইয়েস। সংজ্ঞায়িত করতেন।
আচ্ছা ঠিক আছে। তো পলি মানে Yes, miss. আচ্ছা ভেরি গুড। তো পলি শব্দের অর্থটা কি? পলি মানে বহু। হ্যাঁ? আর মার মানে একটা অণু। ঠিক আছে? যেমন আমরা বলি মলিকিউল এরকম মনোমার বলি মানে একটা অণু। তো অনেকগুলা একটা অণু মিলে যদি একটা বৃহৎ অণু তৈরি হয় সেটাকে আমরা পলিমার বলবো। তাহলে এখানে কি হয় অনেকগুলা নিউক্লিওটাইড মিলে একটা বৃহৎ নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এটার নাম হচ্ছে পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইডই আসলে ডিএনএ। তাহলে ডিএনএটা তখন দেখতে কিরকম হয়? ডিএনএটা মনে হয় ডাবল হেলিক্স। এটা কে আবিষ্কার করছে? ওয়াটসন এবং ক্রিক। এর জন্য কিন্তু তারা ওই সালে 1953 বা সামথিং ওই সালে তারা নোবেল পুরস্কারও পাইছে। তাহলে তোমার বাসায় যদি মুক্তার মালা থাকে বা কোনো নেকলেস থাকে তুমি দেখবা মালার যেগুলা তখন কি হয় মুক্তার পুঁতিগুলো একটার সাথে আরেকটা আমি দিয়ে একটা মালা বানাই। ঠিক এক্স্যাক্টলি এভাবেই ডিএনএটাও তৈরি হয়েছে। তাহলে আমি তো এখানে মুক্তার মালা দিব না। তাহলে এখানে আমি কি দিব? নিউক্লিওটাইড দিব। তাহলে এখানে আমি কি দিচ্ছি মনোমার হিসেবে? এই যে দেখো নিউক্লিওটাইড। অনেকগুলা নিউক্লিওটাইড মিলে কি তৈরি করতেছে? পলিনিউক্লিওটাইড। ডিএনএ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড। এই কথাটা কি সত্য? জি। হ্যাঁ, তাহলে তোমাদের এভাবেও তো আসতে পারে যে নিচে কোন উক্তি কি সত্য? তো বলতে পারে যে ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড। এটা কিন্তু সত্য। ডিএনএ নিউক্লিওটাইডের পলিমার। এটাও কিন্তু সত্য। ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। এটাও কিন্তু সত্য। ঠিক আছে? পার্থক্য শুধু ওদের রাইবোজে। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ থাকে আর আরএনএ তে শুধু রাইবোজ থাকে। এই শুধু পার্থক্য। তাহলে দেখো তোমরা ডিএনএ পর্যন্ত গেলা। এটাকে আমরা ডিএনএ বলি। ডাবল হেলিক্স ওর মধ্যে ওই নিউক্লিওটাইডের মধ্যে এ বি সি ডি আসলে এ বি সি ডি না এ সি টি সি জি এগুলা দিয়ে কোড লেখা থাকে। যেমন আমার চুলের কালার ব্ল্যাক হবে। তো সেটা একটা জায়গায় লেখা থাকবে। ধরো এ, এখানে থাকবে টি, এখানে থাকবে জি। এখন আরেকটা মেয়ে তার ঠিক এই জায়গায় অন্যটা লিখা। কি লিখা? তার লিখা সি টি টি। তার মানে কি তার চুলের কালার কিন্তু ব্ল্যাক না। তার চুলের কালার ব্রাউন হবে। তো এভাবে এখন ওরা তো আর কথা বলতে পারে না। ডিএনএ তো আর বলে দিবে না যে ওর চুলের কালার ব্ল্যাক হবে। তো ও সাধারণত কোড করবে। এগুলাকে আমরা কোডন বলি, জেনেটিক কোডন। এই কোডন অনুযায়ী তোমার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন একটা ডিএনএ কে যদি তোমরা বই চিন্তা করো, তোমার বিজ্ঞান বই চিন্তা করো। তোমার এই বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা লাইন কি ইম্পোর্টেন্ট? সাধারণত না। তোমরা পরীক্ষাতে এরকম করবা না। তো প্রত্যেক পুরো বইটাকে তোমরা একেকটা চ্যাপ্টার আকারে ভাগ করে দিচ্ছ। আমরাও ডিএনএ কে একেকটা অংশকে একেকটা অংশ আকারে ভাগ করে দেব। এই যে তুমি একেকটা অংশের প্রত্যেকটা ইম্পোর্টেন্ট জিনিস শুধু দাগাবা, তোমার ডিএনএ তে এমন অনেক আনইম্পোর্টেন্ট জিনিস আছে, ইম্পোর্টেন্ট জিনিস আছে। ইম্পোর্টেন্ট কোনগুলো? যেগুলো বংশ পরম্পরায় পাস হয়, যেগুলো তোমার বৈশিষ্ট্য প্রকাশ করে, সেগুলোকে আমরা জিন বলবো। তাহলে ডিএনএ এর ভিতর আমরা এটাকে কি বলবো? জিন বলবো। তুমি ভালো করে বুঝো। আমরা যদি একটা বই চিন্তা করি, মনে করো আমার বিজ্ঞান বই। তো পুরা বিজ্ঞান বইটা যদি ক্রোমোজোম হয় তার ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার আছে। এখন সেই চ্যাপ্টার গুলাকে যদি আমরা ডিএনএ চিন্তা করি, সেই ডিএনএ এর ভিতর ইম্পর্টেন্ট যে অংশটা আছে সেটাকে আমরা জিন বলবো। ঠিক যেই জায়গাটায় আমি আমার কোডটা খুঁজে পাবো। তাহলে ডিএনএ, জিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, আর কি বললা? ক্রোমাটিন। এই পার্ট গুলো বুঝতে পারছো তোমরা? জি। আচ্ছা। তাহলে আসো আরেকটা পার্ট আমরা পড়বো। সেটা হচ্ছে ক্রোমোজোমটা থাকে কিভাবে? তোমরা তো এভাবে দেখবে ক্রোমোজোমটা কুণ্ডলী করে আছে বা ক্রোমাটিনটা কুণ্ডলী করে আছে। ক্রোমোজোমটা কিভাবে থাকে? ক্রোমাটিনটা হিস্টোন প্রোটিনকে সাধারণত আটকায়া থাকে। মনে করো এখানে 4টা হিস্টোন প্রোটিন থাকে এভাবে গোল গোল, মনে রাখবা। সেই হিস্টোন প্রোটিনের চারদিকে তোমার এই ক্রোমোজোমটা প্যাঁচায়া থাকে। এটা আর কি একটা বৈশিষ্ট্য। তাহলে তুমি কিভাবে বুঝবে যে কোনো সুতার মতো অংশই কি ক্রোমোজোম? না। সেই ক্রোমোজোমটা কোন প্রোটিনটাকে প্যাঁচায় রাখবে বলতো? হিস্টোন প্রোটিন। মনে থাকবে? এটুকু বুঝেছো? জি। আচ্ছা এবার বলো তো আপনি তোমার মনে আছে কিনা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কোষ বিভাজনের গুরুত্ব বা ইম্পর্টেন্স। কোষ বিভাজন কেন দরকার? কোষ বিভাজন হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধি, জনন এবং পরিস্ফুটনের জন্য দরকার। ভেরি গুড। তাহলে এখন আসলে আমরা মেইনলি আমাদের মেইন টার্গেট হচ্ছে বহুকোষী জীব, কিন্তু আজকে আমরা এককোষী জীব নিয়ে আগে পড়বো। এককোষী জীবের এক্সাম্পল কেউ দিতে পারবা? Miss Protozoa, like হ্যাঁ, প্রোটোজোয়ার মধ্যে সে পড়ে, যেমন অ্যামিবা হতে পারে। ভেরি গুড।
ও একটা প্রোটোজোয়ার মধ্যে পড়বে, ওই শ্রেণীতে পড়বে। তাহলে দেখো অ্যামিবা প্রোটোজোয়ার মধ্যে পড়ছে। সো অ্যামিবার একটাই সেল, ব্যাকটেরিয়া একটাই সেল ওদের সাধারণত। তাহলে আসো আমরা দেখি ওদের কিভাবে হয়। ওদের এই প্রসেসটা, কোষ বিভাজনের প্রসেসটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। এককোষী আদিকোষী। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এককোষী মানে তাদের একটা কোষ থাকবে। আদিকোষ মানে আমি কি বলেছি? তাদের সুসংবদ্ধ কোনো মেমব্রেন দিয়ে যে আটকানো থাকে, ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকবে না। আরো আছে, তাদের রাইবোজোম গুলো একটু অনুন্নত হবে, তাদের নিউক্লিয়াসটা ছড়ানো ছিটানো থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এগুলো হচ্ছে আদিকোষী, ইংলিশে আমরা বলি প্রোক্যারিওট। হ্যাঁ, তো আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াটি অ্যামাইটোসিস। তাহলে অবশ্যই সে যেহেতু একটাই কোষ, তার তো আর ওই যে কি তুমি একটু আগে বললে বৃদ্ধি, তার তো আর বৃদ্ধির দরকার নেই, তার একটাই কোষ, এটাই তার বৃদ্ধি। তার শুধু বংশবৃদ্ধি দরকার। তাহলে বংশবৃদ্ধির জন্য সে কি করবে? একটা থেকে দুইটা হয়ে যাবে। একটা থেকে দুই, এই দুই ওয়ার্ডটাকে আমরা বাইনারি বলি। ঠিক আছে, সবসময় মনে রাখবা। দুই, এই দুইকে আমরা বাইনারি বলি। মাঝখান থেকে কেটে ফেলা, একটা থেকে দুইটা হয়ে যাওয়া, এটাকে আমরা ফিশন বলি। ইংলিশে যদি উচ্চারণ দেখো ফিশন বলে। তাহলে একটা থেকে দুইটা হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে বাইনারি ফিশন বলবো। গুড। বাইনারি এটার সুন্দর নামও আমরা পড়েছি, এটাকে আমরা অ্যামাইটোসিস বলবো। মাইটোসিস একটু পরে পড়বো। অ্যামাইটোসিস মানে সে মাইটোসিস না। এ কথাটার অর্থ হচ্ছে না, নেগেটিভ। হ্যাঁ, যেমন দেখবে তোমরা অনেক সময় পড়বা অ্যানারোব মানে হচ্ছে যেই ব্যাকটেরিয়া গুলো বায়ুতে বাঁচতে পারে না, এরকম মানে না, একটা নেগেটিভ টার্ম বোঝায়। তো এটাকে আমরা ইদার অ্যামাইটোসিস বলতে পারো, বাইনারি ফিশন বলতে পারো, বাংলায় দ্বিবিভাজনও বলতে পারো। দ্বিবিভাজন মানে মাঝখান দিয়ে দুটো ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট। কারা এটা করবে? অ্যামিবা করবে, ব্যাকটেরিয়া করবে, নীলাভ সবুজ শৈবাল করবে। জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন তুমি দেখতে পাবা। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর। বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, এই পদ্ধতিতে দ্রুত, এটা একটু আমরা মাথায় রাখি। আজকে আমাদেরকে যদি আমাদের বডিতে তো হাজার হাজার ব্যাকটেরিয়া আছে, রাইট? কিন্তু তারা আমাকে ডিস্টার্ব করতেছে না কেন? কারণ ব্যালেন্স আছে। ব্যালেন্স মানে কি? আমার ভালো ব্যাকটেরিয়াও আছে, খারাপ ব্যাকটেরিয়াও আছে। আমি কখন অসুস্থ হয়ে যাব কোনো ব্যাকটেরিয়া দিয়ে? যখন আমার খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে। আমার যখন খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাবো আস্তে আস্তে। এবং দেখবা আমার এই অসুস্থতাটা যদি আমি চিকিৎসা না করি ঠিক মতো, আমার বডির ডিফেন্স মেকানিজম যদি ঠিক মতো কাজ না করে, আমি খুব দ্রুত মানে খারাপ অবস্থা হয়ে যাবে আমার। ঠিক আছে? এটা কেন? কারণ একটা ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। শুধু ব্যাকটেরিয়া না, যে কোনো অণুজীব, সেটা করোনা ভাইরাসও হতে পারে। তুমি দেখবে করোনা ভাইরাস অ্যাটাক করার পর খুব দ্রুত রোগীর কন্ডিশন খারাপ হতে থাকতো, তাই না? এখন যদিও আমরা ভ্যাকসিন দিয়ে দিছি। তেমনিভাবে ব্যাকটেরিয়াও, ছোট একটা বাচ্চার ওর ডিফেন্স মেকানিজম যেমন নাই ওর বডিতে, ওকে যখন একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, সেম ব্যাকটেরিয়া আমাকে অ্যাটাক করলে কিছুই যায় আসে না। ওকে অ্যাটাক করলে দেখবে সাথে সাথে ওর অবস্থা অনেক খারাপ করে দেয়। কেন? কারণ ও একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। ও কিন্তু দেখো এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, পাওয়ারে বাড়তেছে, বুঝতেছো? ও তোমার মতো বসে রয় না একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে না। ও একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। তাহলে বুঝতে পারতেছো কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে? তাহলে ওদের দ্রুত সংখ্যা বৃদ্ধি পায়। অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনের কোষটি পরিপক্ক হলে প্রথমে কি হবে? নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোমের ডিএনএ এর প্রতিলিপন হবে। ডিএনএ এর প্রতিলিপন মানে রেপ্লিকা তৈরি করা। আমি একটা থেকে দুইটা কোষ বানাবো। তো একটা কোষের ভিতর তো একটাই ডিএনএ আছে, তো দুইটা কোষের জন্য দুইটা ডিএনএ লাগবে না? আমি তখন কি করব? আমার এই ডিএনএ টাকে রেপ্লিকেট করব, মানে প্রতিলিপি। তোমরা দেখবা যখন হচ্ছে বিশ্বকাপের যে ট্রফিটা, এটা কিন্তু পুরা পৃথিবীতে ঘুরতেছে, তাই না? অনেক জায়গায় সেটা রেপ্লিকাও আমরা পাওয়া যায়। রেপ্লিকা মানে কি? এক্স্যাক্টলি দেখতে সেম। ঠিক আছে? তাহলে ও কি করবে? ওর ডিএনএ টার প্রতিলিপি তৈরি করবে। কেন? কারণ আমার একটু পরে দুইটা কোষ হবে, আরেকটা কোষকে আমি কি দিব? আমার তো ডিএনএ দরকার। মনে রাখবে, আমি ডিএনএ মাঝখান দিয়ে ভাগ করে দিতে পারবো না। ডিএনএ যদি তুমি মাঝখান দিয়ে ভাগ করে দুজনকে দুইটা দিয়ে দাও কোষের মতো করে, তাহলে কি হবে? ও কিছু বৈশিষ্ট্য পাবে, আমি কিছু বৈশিষ্ট্য পাবো, দুইজন তো সেম হবো না। ঠিক আছে? ওর মধ্যে এমন কোনো বৈশিষ্ট্যই নাই যে ও মনে করো বংশবৃদ্ধি করতে পারে, তাহলে আর কখনো বংশই বৃদ্ধি করতে পারবে না। সো আমার ডিএনএ টা সেম হওয়ার জন্য আমি আগেই ওকে প্রতিলিপন করে নেব, এই কপি করে নেব, বুঝছো? আমি যখনই ডিএনএ প্রতিলিপন করব, চিত্রটা দেখো, তারপরে আমি সাইটোপ্লাজমে যাব।
হ্যাঁ, তাহলে দেখো আমি ফার্স্টে ডিএনএটা প্রতিলেপন করবো। কোষের নিউক্লিয়াসটির আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করবে। প্রায় মাঝ বরাবর সংকুচিত হতে শুরু করবে। সংকোচন শেষে মাতৃকোষের মূল দীর্ঘাকৃতির নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে। এই প্রক্রিয়ায় বিভাজিত দুটি নিউক্লিয়াস ডিএনএ সুনির্দিষ্ট সমানভাবে বিভক্ত হওয়া পুরোপুরি নিশ্চিত নয়, কাজেই দুটি ভিন্ন হতে পারে। এর জন্যই অ্যামাইটোসিসটা এত বেশি গুরুত্ব না। আমরা বলতেছি নিউক্লিয়াসটা ২ পাশে যাবে কিন্তু বিভক্ত হওয়ার সময় তো ছোট বড়ও হয়ে যেতে পারে। দেখো তো, ঠিক আছে আমি ১ টা থেকে ২ টা বানাইছি। কিন্তু ভাগ হওয়ার সময় দেখো তো ও একটু ছোট একটু বড় হয়ে যেতে পারে না? আবার ২ টা সেমও হতে পারে। সো এটা আমি বলতে পারতেছি না যে এক্সাক্টলি এটাই হবে। বলতে পুরোপুরি আমি নিশ্চিত না। কাজেই দুটি ভিন্ন হতে পারে। নিউক্লিয়াসের সঙ্গে, সঙ্গে সাইটোপ্লাজমও সংকুচিত হয়ে বিচ্ছিন্ন হয়ে ২ টা কোষে পরিণত হবে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে ২ টা অপত্য কোষ তৈরি করে। এটা ডিরেক্ট যেহেতু করতেছে, প্রত্যক্ষভাবে করতেছে তাই এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস বলে, বাইনারি ফিশন বলে, প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ক্লিয়ার? জি আচ্ছা ম্যাম। ঠিক আছে। এটাই আমরা কিছু, কিছু জিনিস পাইলাম। এগুলো একটু নোট ডাউন করো। এটা আমরা পরেরটার সাথে কম্পেয়ার করব। যেমন ওর কোনো বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। এটা দেখবা, হ্যাঁ? এরপরে দেখবা কি আমরা যে কোষ বিভাজন করব ওই কোষ সারাদিন প্রস্তুতিই নিতে থাকে। যেমন তুমি আজকে একটা রান্না করবা। দেখবা রান্নার আগে প্রস্তুতির টাইমটাই বেশি লাগে। তাই না? রান্না করতে কতক্ষণ আর লাগে? দেখবা এটা কাটা, ওটা কাটা, এটা ধোয়া, মোছা, চুলা রেডি করা মানে সবকিছু। সেটা যেকোনো কিছুই হতে পারে। যেকোনো এক্সপেরিমেন্টে প্রস্তুতিটা অনেক বেশি জরুরি। তাহলে দেখো এটা চিত্রটা একটু দেখবা। এটা খুব সহজ একটা বিভাজন। আমরা চলে যাব নেক্সট বিভাজনে। যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে বহুকোষী জীবদেহের কোষ বিভাজন। তো বহুকোষী কোষ বিভাজনটা কিরকম? আমরা বহুকোষী প্রাণী। আমাদের শরীরে রয়েছে প্রায় ১ ট্রিলিয়ন কোষ। আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ রয়েছে। রক্তের কোষ, পেশি কোষ, ত্বকের কোষ, পাকস্থলীর কোষ। তোমার পাকস্থলীর কোষ HCl সিক্রেট করে। তোমার চোখের কোষ কি সেটা করবে? করবে না। তোমার রক্তের কোষ ধরো আরবিসি যেটা সেটার মধ্যে হিমোগ্লোবিন আছে। তোমার চুলের মধ্যে তো সেটা থাকবে না। সো একেকটা কোষ কিন্তু একেকটা জায়গায় স্পেশাল। সো এটা কিভাবে হয়? ওর ওই জিনটা ওখানে প্রকাশ পাইছে। যে ধরো পাকস্থলীর কোষ তার সেখানে জিনটা HCl তৈরি করা। এই কোডটা প্রকাশ পাইছে। কিন্তু আমার চোখে তো এই কোডটা প্রকাশ পায়নি। তাই সেখানে আর HCl সিক্রেট হচ্ছে না। ক্লিয়ার? তো প্রতিটা ভিন্ন ধরনের নিজস্ব গঠন আছে, কাজ আছে। এইসব কোষ এসেছে স্টেম সেল বা স্টেম কোষ নামক এক বিশেষ ধরনের কোষ থেকে। সকল প্রাণীর বা উদ্ভিদের স্টেম কোষ প্রয়োজন। সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে। আর ভ্রূণের স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। আচ্ছা আমরা একটা নতুন টার্ম পাইলাম স্টেম সেল বা স্টেম কোষ। এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার যখন একটা প্রাণী বা ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ মানে হচ্ছে যে এখনো মানুষ হয় নাই, তাই তো? যদি আমি প্রাণী চিন্তা করি, মানুষ চিন্তা করি, সে পূর্ণাঙ্গ প্রাণী হয় নাই। ধরো আমি মায়ের পেটে ছোট বাচ্চার কথাই চিন্তা করতে হবে। সে মনে করো ৯ মাস পর পৃথিবীতে আসবে। তো এখন তার বয়স মাত্র ৬ মাস ধরো। তাহলে সে একটা ভ্রূণ। এখন আসে সে যখন ভ্রূণ সে তো একটা ছোট্ট কোষ থেকে তৈরি হয়েছে। কিন্তু সেই কোষে তাকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, অবশ্যই আল্লাহর ইয়াতে। সো এই যে এগুলো দিচ্ছে, একটা কোষ থেকেই সবগুলো হচ্ছে। কিন্তু প্রত্যেকটা কোষ কি সেম নাকি ডিফারেন্ট? যেমন তোমার পেশি কোষ, রক্তের কোষ, পাকস্থলীর কোষ তারা তো সেম না। কিন্তু তৈরি হয়েছে যার থেকে সে তো একটাই কোষ ছিল, তাই না? তার মানে যেই কোষটা বিভিন্ন ধরনের স্পেশালাইজড কোষ বা বিভিন্ন ধরনের কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে তাদেরকে আমি স্টেম কোষ বলি। তোমরা কি এটা বুঝছো স্টেম কোষ কি? ইয়েস ম্যাম। ধরো তোমার হাত কেটে গেল, হ্যাঁ? তো তোমার হাত কেটে গেলে কয়েকদিন পর সেটা ঠিক হয়ে যায়। সেখানে হাতের থেকে হাতের কোষই তৈরি হয়। হাতের থেকে কি পাকস্থলীর কোষ তৈরি হবে কখনো? না ম্যাম। তাহলে সেটা কি স্টেম কোষ তোমার হাতের কোষ? না কিন্তু। স্টেম কোষ কোনটা? তোমার যেটা দরকার সে সেটাই হবে। ঠিক আছে? যেমন আমার হাত কেটে গেছে। আমি এখন চাচ্ছি যে আমার এখান থেকে অস্থিকোষ তৈরি হোক। তো এখান থেকে যদি অস্থিকোষ তৈরি হওয়া যাইতো তাহলে এটা আজকে স্টেম কোষ হইতো। তো স্টেম কোষ সাধারণত পূর্ণাঙ্গ প্রাণীতে আমি পাবো না। কারণ আমাদের গ্রোথ তো হয়ে গেছে। তো স্টেম কোষ আমরা ভ্রূণে পাই। এখন এটা এত বারবার বলতেছি কেন? স্টেম কোষ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা অনেক চিকিৎসা করতে পারি যেটা এখন দেখবা ফিউচারে, হ্যাঁ?
তো আসো আমরা একটু দেখি। সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। স্টেম কোষ বিভক্ত হয়ে আরো স্টেম কোষ তৈরি করে। স্টেম কোষে বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা থাকে। একটি স্টেম কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়। প্রতিটি অপত্য কোষ হুবহু মূল কোষের মতো। পরিপক্ক হলে এই কোষগুলোও বিভাজিত হয়। এভাবেই ভ্রূণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত হয়। একটি ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলোর বিকাশের জন্য প্রচুর স্টেম সেল প্রয়োজন। গবেষণাগারে কয়েকটি স্টেম সেল দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ তৈরি করতে সক্ষম। কিভাবে স্টেম কোষ অন্য ধরনের কোষে পরিবর্তন হয় বিজ্ঞানীরা এই সমস্যা নিয়ে গবেষণা করছে। বিজ্ঞানীরা এত লক্ষ লক্ষ স্টেম কোষ দিয়ে করবেটা কি? এই যে মাত্র বললাম, যার মনে করো ব্লাড ক্যান্সার, কোন একটা রোগীর ব্লাড ক্যান্সার মানে কি তার ব্লাড সেল গুলা আর নাই, বারবার মারা যাচ্ছে, ড্যামেজড হয়ে যাচ্ছে বা সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তার তার ব্লাড সেলের সমস্যা। এখন আমি কি করবো? আমি যদি তাকে ভালো ব্লাড সেল দেই, ভালো রক্ত কোষ দেই, সে এখন সুস্থ হয়ে যাবে না? রোগীটা বলো তো। জি ম্যাম। এখন এই ভালো রক্তকোষ কি আমি তোমার থেকে নেবো? আমার থেকে নেবো না, আমি তো দিব না। তুমিও বলবা না, আমিও তো দিব না। আর এটা তো একটা দুইটা না, তোমার হোল ব্লাডের রক্তকোষ আমি চেঞ্জ করে দেব। অনেক কোষ লাগবে। তখন গবেষণাগারে স্টেম সেল থেকে আমি রক্তকোষ বানাবো যেটা সুস্থ। সেই সুস্থ রক্তকোষ আমি ওই রোগীর বডিতে দিব। দেখবে রোগী আল্লাহর মতো সুস্থ হয়ে গেছে। এভাবে আমি স্টেম কোষ দিয়ে অনেক চেঞ্জ করতে পারি। যে অন্ধ, সে চোখে দেখে না কেন? তার চোখের যে রড কোষ, কোন কোষ থাকে, চোখে আমাদের নির্দিষ্ট কিছু কোষ থাকে। সেই কোষ তো নাই, হয়তো নষ্ট হয়ে গেছে। তাকে যদি কোনোভাবে আমি কোষটা দিতে পারতাম, তাহলে কিন্তু সে আজকে চোখে দেখবে। এরকম, ঠিক আছে? তো এগুলো এত সোজা না যে আমি চাইলে একটা অন্ধকে ধরে দিয়ে দেব। এগুলো নিয়ে গবেষণা চলছে। তুমি দিবা আর সে যে নিবে এমনও তো না। সো এগুলো একটু গবেষণা চলছে। আসলে আমরা এ পর্যায়ে আমরা তাহলে এখান থেকে যে স্টেম কোষ সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। স্টেম কোষ যেকোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে এবং সে নিজের কোষেও কনভার্ট হতে পারে। মানে স্টেম থেকে স্টেমও তৈরি হতে পারে। এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, সমস্যা নাই। গবেষণাগারে নিয়ন্ত্রণ করা যাইতে পারে। বহুকোষী জীবদেহের দেহকোষে যে প্রক্রিয়া বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। আচ্ছা, এটা আমরা একটু নিজেরা পড়ি। এখান থেকে একটু নিজেরা পড়ি। তাহলে আসো, আমাকে আপনি বলছিল যে কোষ বিভাজনের জন্য আমার কেন দরকার? বৃদ্ধি। আমি পরিস্ফুটনটাকেও বৃদ্ধির মধ্যে ধরে দিলাম এবং হচ্ছে প্রজনন বা জনন। আসো তাহলে আমার যখন বৃদ্ধির জন্য হবে তখন সেই কোষ বিভাজনকে আমি বলবো মাইটোসিস। ঠিক আছে? তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা কিসের জন্য হবে? আচ্ছা, আমি বাংলায় লিখবো অবশ্যই। মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত বহুকোষী জীবে কেন বৃদ্ধির লাগবে? জন্য। বৃদ্ধির জন্য লাগবে। তোমার আজকে কোন একটা কোষ নাই বা বৃদ্ধি, তুমি এখন ছোট, যেমন একটা ছোট গাছ লাগাইছো, চারা গাছ। সেটা ২ দিন পর বড় গাছ হইছে। তাহলে সেখানে কোন বিভাজন হইছে? মাইটোসিস হইছে। ঠিক আছে? এবার আসো, আমার প্রজনন দরকার। প্রজননের জন্য যে বিভাজন সেটাকে আমি বলবো মিয়োসিস। তাহলে বুঝতেই মিয়োসিস। পারছো? হ্যাঁ, দুটো তো সেম না। এখন প্রজননের মধ্যে অনেক প্রজনন হতে পারে। তোমরা যেমন ধরো আমি বললাম আমার কাছে একটা আলু আছে, হ্যাঁ? ওই আলুটা আমি অনেকদিন রেখে দিলাম। তোমরা কি দেখছো আলুর গায়ে একটা ছোট, ছোট চোখের মতো তৈরি হয়? মানে ছোট, ছোট কুঁড়ি তৈরি হয়। কেউ দেখেছো? হলুদ কালার ইয়েস, হালকা। ইয়েস, হ্যাঁ, তুমি ইয়েস। ওটা খুলে নিয়ে মাটিতে লাগাও, ভেরি গুড। ওটা দেখবে আলু হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু একটা প্রজনন। আবার ধরো বিড়াল থেকে বিড়ালের বাচ্চা হলো, এটাও একটা প্রজনন। মানুষের থেকে মানুষের বেবি হলো, এটাও একটা প্রজনন। তাহলে ২ টা প্রজনন কিন্তু সেম না। আলু থেকে যেটা হয়েছে সেটা তার গায়ের থেকে হয়েছে। মানুষের কি কখনো গায়ের থেকে বাচ্চা হয়ে যাবে? তার আঙুল কেটে তুমি যদি রেখে দাও সেটা কি বাচ্চা হয়ে যাবে? হবে না। তাহলে প্রজননকেও আমি ২ ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি যৌন, আরেকটাকে বলতে পারি অযৌন। আমরা ইংলিশে যদি টার্মটা ইউজ করি, একটা হবে সেক্সুয়াল আর একটা হবে অ্যাসেক্সুয়াল। এই যে দেখো আবার কথাটা আসছে। মানে হচ্ছে যেকোনো নেগেটিভ। সেক্সুয়াল মানে হচ্ছে আমার যৌন জনন হবে। অ্যাসেক্সুয়াল মানে অযৌন হবে। এখন যৌনটা আবার কি জিনিস? মেইন কথা হচ্ছে আমার মেট লাগবে। মেট মানে সাথী লাগবে। ছেলে লাগবে, মেয়ে লাগবে। দ্যাটস ইট। সেটা গাছপালা হতে পারে, সেটা পশু পাখি হতে পারে, সেটা মানুষ হলে মা-বাবা হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে মিয়োসিস আমরা দেখব কোন জননে? যৌন জননে। আমার মাইটোসিস আবার জননে কাজ করতে পারে। এটা কোন জননে তাহলে? অযৌন জননে, যেখানে আমার কোনো মেটের দরকার নাই। তাহলে বুঝো, মাইটোসিস তোমরা আমাকে বললে বৃদ্ধির জন্য কাজে লাগবে। ভেরি গুড। এবং আমি যদি কোনো গাছপালার অযৌন প্রজনন চিন্তা করি, তাইলেও আমি কোন বিভাজন দেখব? মাইটোসিস দেখব। ক্লিয়ার? এটুকু? জি ম্যাম। আচ্ছা, তাহলে মিয়োসিস শুধুমাত্র যৌন জননে আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা দেখব।
তাহলে যৌন জনন। যৌন জনন মানে কি? যেখানে একটা ছেলে একটা মেয়ে মানে ২ টা বিপরীত ক্যারেক্টার লাগবে। মেইন কথা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে। আমরা সবাই এতটুকু বুঝি। এবার আসো মাইটোসিস, মেয়োসিসের আর কি পার্থক্য? আমরা আগে কেন পার্থক্য করতেছি? মাইটোসিস মনে রাখবা যেহেতু বৃদ্ধি, হুম? তোমার হাত কেটে গেছে, হাতের থেকে হাতের কোষই হবে এবং দেখতে এক্সাক্টলি সেইম হতে হবে। তো মনে করো এটা তোমার একটা কোষ, এটা তোমাকে যেই কোষটা থাকে এটাকে বলে মাতৃকোষ। এই মাতৃকোষের থেকে আমার কি তৈরি হবে? আরো ২ টা কোষ তৈরি হবে এবং তারা এক্সাক্টলি সেম হবে। আমার হয়তো ড্রইং সেম হয় নাই কিন্তু এক্সাক্টলি সেম হবে। এখন এই এক্সাক্টলি বলতে আমি কি বুঝাচ্ছি? ওই যে ক্রোমোসোম নাম্বার যেটা তুমি এমাইটোসিসে কিন্তু কনফিউজড ছিলা, নিশ্চিত ছিলা না। হইতেও পারে নাও হতে পারে। এখানে এক্সাক্টলি সেম হইতেই হবে। ঠিক আছে? আমার যদি মাতৃকোষে ক্রোমোসোম ২৩ টা থাকে, ২৩ জোড়া থাকে, আমার এই ডটার সেল এদেরকে বলা হয় অপত্য কোষ। ডটার সেল মানে মায়ের থেকে ডটার হইছে। ডটার সেলে ২৩ জোড়াই থাকতে হবে। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আচ্ছা জিনিসটা তোমাদের কাছে হয়তো নরমাল লাগছে কিন্তু তুমি ফিজিক্যালি ভাবো জিনিসটা কিন্তু এতও নরমাল না। এটার মানে কি? তোমার কাছে একটা অ্যাপেল আছে। সেই অ্যাপেলটাকে তুমি ২ ভাগ করে দিলা। ২ টা অ্যাপেল হইছে। নট হাফ অফ দ্যা অ্যাপেল হইছে। বুঝছো? ২ টা এক্সাক্টলি সেম অ্যাপেল হইতে হবে। ক্লিয়ার? তাহলে একটা মাতৃকোষ থেকে এক্সাক্টলি সেম ২ টা হইতে হবে। এখন এটা সম্ভব কিভাবে? আমি যখন কপি করে রাখবো। সো এটা আমরা পরে দেখবো মাইটোসিস এর প্রসেসটা কি। এখন আসো আমরা সবসময় ক্রোমোসোম জোড়া কেন বলি? যেমন আমি ২৩ জোড়া কেন বলতেছি বারবার? আমি তো ৪৬ টাও বলতে পারি। এখানে হচ্ছে বলো? আহ এই কারণ এখানে হচ্ছে যে হচ্ছে এখানে এই যে মেয়েদের থেকে ২৩ টা আর এখানে ছেলেদের থেকে ২৩। বলো একজন করে বলো। আর এখানে ২৩ নম্বরটি বাদে ২২ অন্য যে ২২টি ক্রোমোজোম থাকে সেগুলো প্রায় একই রকম। শুধু ২৩ নম্বরটা বাদ যেখানে এক্স আর ওয়াই ডিফারেন্স থাকতে পারে। আচ্ছা ভেরি গুড সেটাকে আমি সেক্স ক্রোমোসোম বলবো বা যৌন বা আমার লিঙ্গ নির্ধারণ করার জন্য বলবো। আদনি একটা কথা বলছিল। তুমি বলো তো কেন ২৩ জোড়া? আচ্ছা আমি বলে দিই। হচ্ছিল ম্যাম তোমাদেরটা। হচ্ছে বলো। হচ্ছে আহ মানে পুংজনন কোষ থেকে হচ্ছে যে ২২টি আর স্ত্রী জনন কোষ থেকে ২২টি আর ওই ২৩তম জোড়া থেকে হচ্ছে যে মানে পুংজনন কোষ থেকে মোট আচ্ছা ঠিক ২৩টি আছে। আর স্ত্রী জনন কোষ থেকে আচ্ছা ২৩টি। এই যে এবার ঠিক আছে। এত কঠিন আমি যাব না। আমার এখন পর্যন্ত আমি জননা যাব না। বাট তোমাদের ইনফরমেশন ঠিক আছে। ভেরি গুড। আমি কি বলবো? আমি যেমন দেখো আমি অবশ্য আমার বাবা-মা থেকে হয়েছে। সো আমার বাবা-মার থেকে আমি একটা কোষ ছিলাম। তারপর আমি আজকে এখানে আসছি। সো সেই একটা কোষে ২৩ জোড়া ক্রোমোসোম ছিল। ২৩ জোড়া কেন বলতেছি? কারণ সেই ২৩ জোড়ার ২৩ টা আসছে আমার বাবা থেকে, বাকি ২৩ টা আসছে আমার মায়ের থেকে। সেই ২৩ টা মিলে ২৩ জোড়া হইছে। নট লাইক যে ২৩ জোড়াই আমার বাপের থেকে আসছে, ২৩ জোড়াই আমার মায়ের থেকে আসছে। ২৩ জোড়ার অর্ধেকটা বাবার থেকে আসছে, অর্ধেকটা মার থেকে আসছে। এখন যেমন এই যে রাজ বললা, আদমি বললা যে না আমার হয়তো অর্ধেকটা হচ্ছে আ আ ২২ জোড়া হচ্ছে একটা বাট ১ জোড়া আলাদা। ঠিক আছে ওটা তো হবেই। ওটা অন্য জিনিস। ওটা হচ্ছে আমার লিঙ্গ নির্ধারণ। আমি কি মেয়ে হব না ছেলে হব? তখন আমি এটা চিন্তা করব। ২২ জোড়াকে আমরা বলি অটোজোম, হ্যাঁ? ওটা দেহর জন্য মেইনলি। আর ১ জোড়া থেকে আমার সেক্স নির্ধারণের জন্য আমার লিঙ্গ কি হবে? সেটা অন্য জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের কথা আমি বুঝতে পারলাম ২৩ জোড়া কেন বলি? কারণ বাবা-মা থেকে আসে তাই। তাইলে ২৩ জোড়া বারবার এখন মানুষের জন্য ২৩ জোড়া। কবুতরের জন্য তো ২৩ জোড়া নাও হতে পারে। ব্যাঙের জন্য তো ২৩ জোড়া নাও হতে পারে। যেমন পেঁয়াজের জন্য ১০ জোড়া ধরো। তাহলে জোড়া যেহেতু বলতেছে এটা ২ এর গুণিতক না? এখন আমার জি কত জোড়া হবে সেই জোড়াকে যদি n চিন্তা করি, তাহলে আমি সবাইকে twice n বলতে পারি না? যেমন মানুষের জন্য এই n এর ভ্যালু হচ্ছে ২৩। তাহলে দেখো তো আমি কি বলতে পারি না 2 into ২৩ মানে হচ্ছে ৪৬ টা আমাদের ২৩ জোড়া twice n বলা যায়? জি ম্যাম। এভাবে জোড়া অবস্থায় যখন থাকবে তাকে আমরা কি বলবো? কেউ বলতে পারবা সেই ক্রোমোজোমকে? ডিপ্লয়েড। ভেরি গুড। ডিপ্লয়েড বলবো। সেই ক্রোমোজোমের সেটকে আমরা ডিপ্লয়েড সেট বলবো। তাইলে এখন সেই ক্রোমোজোমের সেট যদি সিঙ্গেল হয়ে যায় মানে বিজোড় হয়ে যায়, জোড় নাই।
মনে করো শুধু হ্যাপ্লয়েড। তেইশটা ধরে নিয়ে আসছে, ভেরি গুড, তাহলে আমি তাকে হ্যাপ্লয়েড বলবো। মানে আমি শুধু মায়ের তেইশটা নিয়ে আসছে, তাহলে কিন্তু আমি তাকে হ্যাপ্লয়েড বলবো এই সেটটাকে। আমি শুধু বাবার তেইশটা নিয়ে আসছি, তাহলে আমি সেটাকে হ্যাপ্লয়েড বলবো। তাহলে মায়ের হ্যাপ্লয়েড আর বাবার হ্যাপ্লয়েড নিয়ে কিন্তু আজকে ডিপ্লয়েড আমি হয়েছে। ঠিক আছে, সেটা আমি কেন, তোমরা সবাইও হইছো। তাহলে এখন দেখো, মাইটোসিসের নিয়মটা কি? আমার মাতৃকোষ, এই মাতৃকোষ কিন্তু মা না, এই মাতৃকোষ হচ্ছে যার থেকে তৈরি হচ্ছে। এই মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয়, তাদের অপত্য কোষগুলোও কি হবে? ডিপ্লয়েড হবে। এই কথাটা বুঝছো না বুঝো নাই? জি ম্যাম। বুঝি নাই? জি ম্যাম, বুঝছি। বুঝছো? ইয়েস আচ্ছা, ম্যাম। তাহলে ভেরি গুড। তার মানে আমার এখানে ক্রোমোজোম সংখ্যা কি চেঞ্জ হয়েছে না হয় নাই, নাকি সেমই আছে মায়ের মাতৃকোষ? ম্যাম সেম। সেম আছে, আবার প্লাস পয়েন্টকে আমি একটা থেকে দুটা কোষ দিছি। এই যে এত সমীকরণ করে আল্লাহ আমাদেরকে এটা দিছে, বা যে যে ধর্মের সেই সৃষ্টিকর্তা এটা তাকে দিছে, এর জন্য এই বিভাজনকে আমরা অনেক সময় সমীকরণিক বিভাজন বলি। মানে এত সমীকরণ করে এই বিভাজনটা আসলে হয়। ঠিক আছে, ইকুয়েশনাল ডিভিশন বলি আমরা অনেক সময়। এবার আসলে যৌনতে যাই, যৌনতে ঝামেলা আছে। কি ঝামেলা? আগে আমাদের ঝামেলা পড়তে হবে, তারপর আমরা এখানে আসবো। হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে আমরা সাইন চুজ করে, বলো তো এটা কিসের সাইন? এটা কি মেয়েদের সাইন নাকি ছেলের সাইন? ছেলেদের। আচ্ছা, মনে রাখবে, একটা ছেলে একটা মেয়ে, কোনটা? এটা প্রায় ওয়াশরুমে আমরা দেখি, তাই না? এই সাইনটা হচ্ছে মেয়েদের। হ্যাঁ, আচ্ছা, কিভাবে মনে রাখবো এটা? আমারও তোমাদের সময় থাকতে অনেক কনফিউশন হইতো। আমি মনে রাখি, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এখানে এই গোল জায়গা প্রথমটা থেকে মেয়েদের সাইন, পরেরটা ছেলেদের সাইন। ভেরি গুড। এটা যদি কারো কনফিউশন হয়, তাহলে আমি বলছি, যদি কনফিউশন না হয় তাহলে তো ভেরি গুড, তাহলে তোমরা কানও করে রাখো। যদি কারো মনে রাখতে কনফিউশন হয়, তাহলে কি মনে রাখবে? মেয়েরা খালি একটু সাজুগুজু পছন্দ করে না? তো এটা হচ্ছে একটা আয়না। এই আয়নাটা তারা ধরে বসে আছে, কাইন্ড অফ এরকম মনে হচ্ছে না? একটা হ্যান্ডেলওয়ালা আয়না। সেই হ্যান্ডেলওয়ালা আয়নাটা হচ্ছে মেয়েদের সাইন, অলওয়েজ মনে রাখতে হবে আমাদের, একটা ফিমেল সাইন। এখন আসো, এটা বাবা মা দুজন প্যারেন্টস, এটা। তো এই প্যারেন্টস এর মধ্যে আমি এখন কি করব, দেখবো যে তাদের মধ্যে ফার্টিলাইজেশন বা হচ্ছে নিষেক হলে কি হবে। তো বাবা মা যে তার কোষ এখন কত আছে? মাতৃকোষ ডিপ্লয়েড আছে। বাবা যে তারও এখন যে কোষ, দেহকোষ, সেটা কত আছে? ডিপ্লয়েড আছে। এখন তারা যদি ফার্টিলাইজেশন করে, তারা যদি যৌন জনন করে, তাদের মধ্যে যদি নিষেক হয়, ঠিক আছে, আমরা যেকোনো ওয়ার্ড ইউজ করতে পারি। তো এটা যদি হয়, তখন কি হয়ে যাবে? এখানে একটা বেবি হবে বা জাইগোট হবে বা অপত্য শিশু হবে। এই বাচ্চার তাহলে কয়টা ক্রোমোজোম হয়ে যাবে? দেখো তো, 4টা হয়ে যাবে না? 4n হয়ে যাবে না? জি। তাহলে আমার আমার মার ছিল 46টা, মানে 23 জোড়া। আমার বাবার ছিল 46টা। ওর তো অনেক বেশি হয়ে গেছে, ওর তো 4 × 23 হয়ে গেছে। এটা যত হয় তত, তাই তো? ওর অনেক বেশি হয়ে গেছে না? জি। তাহলে এটা কি সম্ভব বলো? ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে গেলে সে কি আর মানুষ থাকবে? না না, ম্যাম। না। অন্য তাহলে কোনো এই যে প্রাণী। অন্য কোনো প্রাণী, অথবা সে বাঁচবেই না বা কিছু হবেই না, বা অন্য কোনো প্রাণী হয়ে যাবে যেটা আমি কখনো দেখিই কিন্তু নাই। ম্যাম এটা এই প্রক্রিয়া হবে না। তাহলে এই যে আমার ঝামেলাটা আমরা খুঁজে বের করছি, এই যে ও বলছে এই প্রক্রিয়া তাহলে হবে না। তাহলে এখন আমার কি করতে হবে? আমার এমন একটা কিছু করতে হবে যাতে ও 23 হয়। তাহলে ও 23 হওয়ার জন্য দুইটা হ্যান আলাদা হয়ে যাবে। ভেরি গুড। এখন আমি কি করব? আমি এখন বলবো, আচ্ছা ঠিক আছে, বাবা মার আগে কি করতে হবে? টুয়াইজেন কে এন করতে হবে। তাহলে 23 জোড়া থেকে তারা 23টা হবে। তোমরা কি বুঝছো? 23 জোড়া জি। থেকে 23টা হবে। বাবাও সেম। আর তোমরা বলতে পারবে এটা কখন হবে? এটা তোমাদের যেমন বয়সন্ধিকালে হয় তখন হবে। ঠিক আছে? এবার আসো, ও 23টা, ও 23টা, এই 23টা মা, এই 23টা বাবা। এবার যদি তুমি তাদের মধ্যে নিষেক করাও, তাহলে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46টা। এবার 46টা হবে। এবং 46টা কি সে শুধু বাবা থেকে পাইছে? না, 46টা মায়ের থেকেও পাইছে, বাবার থেকেও পাইছে। এর জন্য আমরা বলি 23 জোড়া। এখন আসো, আমার কোষ বিভাজন হয়েছে কোন পর্যায়টাতে? এইখানে। এইখানে আমার কোষটা বিভাজিত হয়েছে। আমার কোষটা টুয়াইজেনের ছিল, ডিপ্লয়েড ছিল, সে হ্যাপ্লয়েড হয়ে গেছে। এই যে কোষটা তুমি তৈরি করলা রেড কালারের, এই কোষটাকে আমরা বলি হচ্ছে জনন কোষ।
কোনটাকে? ওই যে এন যেটা হ্যাপ্লয়েড যেটা। এই কোষের নাম কি? জনন কোষ। কারণ এর তো তোমার আর কখনো দরকার নাই। শুধুমাত্র এই যে জন্মের জন্য দরকার। তোমার এটাকে আমরা রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ বলতে পারি। যেমন মেয়েদের জন্য এই জনন কোষটার নাম কি বলো তো? কেউ বলতে পারবা? এক্স। আচ্ছা ঠিক আছে, ক্রোমোজোম। কিন্তু কোষটার নাম বলতে পারি। যেমন মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। মেয়েদের জনন কোষের নাম, যদি আমি মানুষের কথা অবশ্যই চিন্তা করতেছি, মেয়েদের এই জনন কোষকে আমরা ডিম্বাণু বলবো, তাই না? ও ছেলেদের এই জনন ডিম্বাণু আর কোষটাকে আমরা কি শুক্রাণু। বলবো না? শুক্রাণু বলবো। শুক্রাণু। দ্যাটস ইট। ঠিক আছে? সো ডিম্বাণু শুক্রাণু তৈরি হওয়ার এই প্রসেসটাই তো জনন কোষ তৈরি হওয়ার প্রসেস। এখন আসে জনন কোষ তৈরি হওয়ার প্রসেসটা ডিফারেন্ট কেন? আসলে দেখি কেন ডিফারেন্ট। এই যে আমার ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক ক্রোমোজোমে ক্রোমোজোম নাম্বার হ্রাস পেল। মাইটোসিসে কি এটা হয়েছিল? বলো তো, না মাইটোসিসে কি এরকম হয় নাই? এই বিভাজনটাই মিয়োসিস। এটাকে আমি আরো ডিটেলসে দেখাচ্ছি, কিন্তু এভাবেই এইখানেই আসলে মিয়োসিস বিভাজনটা হয়। ক্লিয়ার? আমরা এরপর বই থেকে পড়বো, বাট আগে একটু আইডিয়া নেই। এবার এসে মিয়োসিস কিভাবে হয়? মনে করো এটা হচ্ছে তোমার একটা সেল, যেটা হচ্ছে মাতৃকোষ, যেটা কত এন? অবশ্যই টোয়াইজ এন। ঠিক আছে? এই মাতৃকোষটা কত এন হতে হবে? টোয়াইজ এন। এই মাতৃকোষ থেকে একবারে দেখাই, হ্যাঁ, তোমাদের ডিটেলসে ভিতর থেকে আমরা পড়বো। একটা থেকে টোটাল কয়টা হলো? 4টা। 4টা। 4টা কোষ তৈরি হলো, এবং সবার মধ্যে ক্রোমোজোম কিন্তু কমে যাবে। তারা এতক্ষণ টোয়াইজেন ছিল, ওরা 4জনই এখন কি হয়ে যাবে? এন হয়ে যাবে। এই কোষটাকে, এই বিভাজনটাকে আমরা বলবো মিয়োসিস। তাহলে একটা থেকে কয়টা কোষ তৈরি হবে? 4টা। 4টা। এবং তাদের ক্রোমোজোম নাম্বার কি হবে? ক্রোমোজোম সংখ্যা কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। এটার কারণ কি? গুরুত্ব কি? কেন হ্রাস হ্যাপ্লয়েড। পেতে হবে? হ্যাপ্লয়েড হয়ে যাবে সবাই কেন? ওই যে আমি বললাম, কারণ হচ্ছে প্রজাতি। এখানে যদি ক্রোমোজোম হ্যাঁ, বেশি হয়ে যায় তাহলে অন্য কোনো প্রজাতি প্রজাতি হয়ে যেতে পারে। ভেরি প্রাণী গুড। হয়ে এখন যাবে। আমি এটা বলবো না অন্য কোনো প্রজাতি বা প্রাণী। আমরা বই লেখার সময় সাধারণত কি বলবো? হ্যাঁ, ভেরি গুড। তোমার কনসেপ্ট ঠিক আছে। আমরা বলবো প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য। মানে মানুষ থেকে যাতে মানুষই হয়, গরু থেকে যাতে গরুই হয়, ছাগল থেকে যাতে ছাগলই হয়। এই অক্ষুণ্ণ রাখার জন্য আমি এটা করব। এখন তুমি বলতে পারো, আমি অক্ষুণ্ণ রাখবো না, কি করব? আমি ল্যাবে বানাবো। আচ্ছা, তো এগুলা করা নিষেধ। এটা ইথিক্যালি নিষেধ। এটা অনেকভাবেই নিষেধ। হ্যাঁ? ইসলামিকভাবে চিন্তা করলেও নিষেধ। যেমন তুমি বলতে পারো, আপু কেন আমি, যেমন তোমরা দেখবে অনেক সময় কার্টুনে বা আমরা অনেক সময় বিভিন্ন আ ফিকশনাল ক্যারেক্টার দেখতে পারি। যেমন হচ্ছে ঘোড়া মানুষ, এরকম দেখবা অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ এমন হতে পারে। সো এগুলো কিন্তু রিয়াল না, মানে এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা যাইতে পারে। বাট এগুলো নিষেধ। আচ্ছা, তাহলে এবার আসো আমরা বহুকোষী জীবদেহে যে প্রক্রিয়ায় দেহকোষগুলা, আচ্ছা দেহকোষ যেন কি? ওই যে কে যেন আমাকে বলছিল না? ২২ জোড়া এবং ১ জোড়া আলাদা। এই ২২ জোড়া হচ্ছে দেহকোষ। আর ১ জোড়া হচ্ছে জনন কোষ। আর জনন কোষে কি হয়? মিয়োসিস হয়। ঠিক আছে? তো ওই ২২ জোড়া দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মাইটোসিস বলবো। আর যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মিয়োসিস বলবো। তাহলে জনন কোষ যে কোষ থেকে তৈরি হয়েছে সেটাই কি জনন মাতৃকোষ না? আর জি। দেহকোষের মাইটোসিস যেখানে হয় সেটা দেহ মাতৃকোষ এরকম। উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ সেগুলো অনেক তাড়াতাড়ি লম্বা হয়, তুমি দেখবা। ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পাতা এগুলো অনেক বর্ধনশীল, মানে তাড়াতাড়ি লম্বা হয় গাছের পাতা। এগুলোতে সবসময় মাইটোসিস ঘটে। আবার সপুষ্পক উদ্ভিদ, আচ্ছা তোমাদের বইয়ে উদ্ভিদ রাখছে, খুব সুন্দর উদাহরণ। পরাগধানী দেখবা, ডিম্বকের ভিতর দেখবা। এগুলাতে মিয়োসিস হয়। ঠিক আছে? এবং তখনই তুমি বিভিন্ন ফল পাবা, তাই তো? যেমন আম, জাম, কাঁঠাল এগুলা তো পরাগায়নের কারণেই হবে, যৌন জননের কারণেই হবে। আচ্ছা, এবার আসো তোমাদেরকে আবার একটা সমস্যায় ফেলে দেই আমি, হ্যাঁ? আমি মাইটোসিসে গেলাম।
আমার মাইটোসিসে একটা কোষ থেকে ২ টা কোষ হতে হবে এবং ২ টা কোষে এক্সাক্টলি সেম জিনিস থাকতে হবে। তাহলে মনে করো আমরা হচ্ছি ২ বোন। আমার মা আমার জন্য একটা জিনিস আনলো। এক্সাক্টলি সেম জিনিস আমার বোনের জন্যও আনতে হবে না? না হলে তো সমস্যা হবে। রাইট? এটাই তো হয় সাধারণত। ভাই হলেও আমি সেম কথাই বলব। সো এখন আমার মার কি করা উচিত বলতো? সে যদি আমার জন্য একটা পেন্সিল বক্স কিনে, এক্সাক্টলি সেম আরেকটা পেন্সিল বক্স আমার বোনের জন্যও কিনতে হবে না? কপি করতে হবে। এখন আমরা জানি আমার কাছে টোয়াইজেন আছে। আমার মা ভাবতেছে যে তার কাছে টোয়াইজেন আছে। কিন্তু আমার ২ মেয়েকেই তো টোয়াইজেন দিতে হবে। তাহলে আমি এখন কি করব? এই টোয়াইজেনকে আমি আগে কপি করে নিব। ওকে যদি আমি কপি করে ফেলি তাইলে তো ২ জনকে আমি আলাদাভাবে দিতে পারব। ক্লিয়ার ব্যাপারটা? কনসেপ্টটা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, এইটা করার জন্য আমি অনেক কিছু করি। যে বলছিলাম আমার প্রস্তুতির দরকার আছে। এইখানে তোমার প্রস্তুতির দরকার আছে। আচ্ছা, এবার আসো তোমাদের সাইকেলটা কি বলতো? তোমাদের জীবনটা কি? তোমাদের জীবন হচ্ছে এই যে ঠিক আছে আমি ছোটবেলায় জন্ম নিচ্ছি, এখন বড় হচ্ছি। একসময় হয়তো বিয়ে-শাদী করবা, বাচ্চা-কাচ্চা হবে, বুড়া হয়ে যাবা, মইরা যাবা। দ্যাটস ইট। তাই তো? এটাই তো তোমাদের সাইকেল। সেইম ভাবে সেলেরও সাইকেল থাকে। তাহলে সেলের যেই সাইকেল থাকে, চক্র থাকে, সেটাকে আমরা কি বলবো? সেল চক্র বলবো বা কোষ চক্র বলবো বা সেল সাইকেল বলবো, রাইট? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন একটা জি। সেলের সাইকেল আমি কেন পড়তেছি? কারণ সে কি আজীবন মাইটোসিস করতে পারে? সে কি মিয়োসিস করতে পারে না? আচ্ছা সে কখন কি করবে? সে কি তুমি ধরো একটা তোমার গালের একটা কোষ নিলা, হ্যাঁ? গালের কোষ নেয়া কিন্তু অনেক ইজি। সো গালের একটা কোষ নিয়ে তুমি হচ্ছে আ ইয়াতে দেখতে গেলা, মাইক্রোস্কোপে দেখতে গেলা। সো দেখতে গেলে কি তুমি ওকে মাইটোসিস অবস্থায় দেখবা নাকি কোন অবস্থায় দেখবা? এটা তোমার প্রশ্ন হতে পারে। সো কি অবস্থায় থাকতে পারে এটা আমরা খুঁজে বের করব। এটাকে আমরা বলি হচ্ছে কোষ চক্র। ঠিক আছে? কোষ চক্র। তো আসো কোষচক্র কি এটা নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে আর যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বলে বা কন্যা কোষ বলে। আচ্ছা যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি হয় তার বৃদ্ধি হয় পরবর্তী সময়ে বিভাজিত হয়ে অপত্য কোষ হয় এটাই তার কোষচক্র। এক্স্যাক্টলি আমাদের মতোই না, মানুষের মতোই তো। বা একটা গাছের কথাই চিন্তা করো। একটা গাছ ১ম এ ছোট থাকে, বড় হয়, তার অনেক ফল-টল, ফুল-টুল ধরে। অনেক বছর সে সেবা যত্ন করে মানুষের। যাই হোক একসময় সে মারা যায়। এরকম। তো যেমন কলা গাছ কিন্তু একবার ফল দিয়ে মারা যায় দেখবা। তো যে চক্রের মাধ্যমে ১ম এ সে তৈরি হলো, তারপরে তার বৃদ্ধি হলো, মানে সে পরিপক্ক হলো প্রজননের জন্য। তারপর তার থেকে ২ টা কোষ তৈরি হলো, তারপর শেষ হয়ে গেল। তাই তো? এটাই হচ্ছে একটা সেল সাইকেল। এই পর্যন্ত একটা তুমি সেল সাইকেল বা কোষচক্র বলবা। এখন কোষচক্রকে আমি প্রধান ২ টা ভাগে ভাগ করব। যদি তাকে আমি বিভাজনরত অবস্থায় পাই, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখি তো এই গাছটা কোন অবস্থায় আছে? তুমি দেখলা গাছটা এখন ফল দিচ্ছে। তাহলে তুমি বলবা, হ্যাঁ, এখন ফল দেওয়া অবস্থায় আছে, বিভাজনরত অবস্থায় আছে। তাহলে তাকে তুমি মাইটোসিস পর্যায়ে বলবা। মাইটোসিসের ফার্স্ট লেটার এম, তাই ওর নাম এম ফেজ। তারপর তুমি যদি যাইতে থাকো দেখলা যে ও এখনো বিভাজন শুরু করে না, বিভাজনের প্রস্তুতি নিচ্ছে, ওই যে যেটা আমরা বলছি। যদিও প্রস্তুতি নিতে থাকে তাহলে তুমি তাকে বলবা ইন্টারফেজ। ইন্টারফেজ মানে কি ২ টা ফেজের মধ্যবর্তী জায়গা, তাই তো? যেমন মুভি দেখার সময় মাঝখানে আমাদের ব্রেক দেয়, বিরতি দেয়, এরকম ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজটা কি প্রস্তুতিমূলক পর্যায়। ক্লিয়ার? এটা কিন্তু যে কারো জন্য তুমি প্রজনন করো, তুমি বিভাজন করো, যা মন চায় করো, এটার জন্য তোমাকে আগে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেজ পর্যায়। ক্লিয়ার? তাহলে বলতো কোষচক্রের ২ টা পর্যায় বা ২ টা ধাপ কি, কি? মাইটোসিস আর ইন্টারফেস। মাইটোসিস আর ইন্টারফেজ। মাইটোসিসে মেইনলি কোষটা কোন অবস্থায় থাকবে? বিভাজনরত বিভাজনরত অবস্থায়। আর ইন্টারফেজেসে হচ্ছে পূর্ববর্তী বিভাজনের প্রস্তুতি নিবে পূর্ববর্তী গ্রহণ করবে। ভেরি গুড। কিসের জন্য প্রস্তুতিটা গ্রহণ করবে? হচ্ছে কোষ বিভাজনের জন্য। কোষ বিভাজনের জন্য। ভেরি গুড। এখন তোমার কাছে মনে হতে পারে আচ্ছা আপু এটা তো 50% হবে। মনে করো আমার জীবন যদি ১০০ বছরের হয় আমি ৫০ বছর প্রস্তুতি নিব, ৫০ বছর বিভাজন করব। এরকম কিন্তু না, তাই না? সবসময় কিন্তু সেম হবে না। তো একটা কোষ আমাদের বডিতে যে এত কোটি কোষ আছে, একটা কোষ তার ৯০ থেকে ৯৫% সময় নষ্ট করে
সরি নষ্ট না, ব্যয় করে ইন্টারফেসে। আর বাকি ৫ থেকে ১০% সময় সে মাইটোসিস করে। তাহলে বলো তো আমি যদি আমার গায়ে থেকে একটা কোষ নেই, আমার গালের থেকে সাধারণত নিলাম। সেই কোষটাকে আমি এখন মাইক্রোস্কোপে দেখতে যাই। আমার চান্সেস বেশি যে আমি ওকে ইন্টারফেসে দেখতে পাবো। তাই না? কারণ ও সবচেয়ে বেশি সময় ব্যয় করে 90 থেকে 95% ইন্টারফেসে। ও যদি মনে করো ১০০ মিনিট বাঁচে সাপোজ, ও 90 থেকে 95 মিনিট ইন্টারফেসে থাকবে। বাকি ৫ থেকে ১০ মিনিট সে বিভাজন মানে মাইটোসিস করবে। ক্লিয়ার? Yes, ma'am. জি। ওকে। তাহলে এই টাইমটা একটু মনে রাখবা। এরপর আসো আমরা দেখি আ ইন্টারফেস পর্যায়ে আবার আচ্ছা এবার আসি ইন্টারফেস যে এত বড় তাহলে এটাকে আমরা একটু ভাগ করে ফেলি। ইন্টারফেস পর্যায়কে আমরা G1 এটাকে বলে গ্যাপ 1, S বলে সেটাকে বলে সিনথেসিস এবং G2 মানে হচ্ছে গ্যাপ 2। টোটাল ৩ টা পর্যায়ে ভাগ করতে পারবো। তাহলে ফার্স্ট এ বললে ২ টা ধাপ। এটাকে কিন্তু ধাপ বলছি। আর এটাকে আমরা ফেজ বলি বা হচ্ছে পর্যায় বলি। ৩ টা পর্যায়ে ভাগ করব G1, S এবং হচ্ছে G2 ক্লিয়ার? Yes, ma'am. এবং সিরিয়ালটা ঠিক এভাবেই থাকে। ১ম এ G1 হয়, S হয়, G2 হয়। তার মানে G1 এও সে প্রস্তুতি নেয়, S এ সে তৈরি করে, সিনথেসিস মানে কি তৈরি করা। G2 তে বাকি কিছু কাজ থাকলে বা কোনো ভুল হলো কিনা সেগুলা দেখা। যখন G2 কমপ্লিট হয় এবার সে বলতো কোন ধাপে যাবে? তার G1 শেষ সে S এ যাবে। তার S শেষ সে G2 তে যাবে। G2 শেষ এবার সে কোথায় যাবে? G1 না ভালো করে ভাবো। এই যে G1, S, G2 এগুলা কোন ধাপের পর্যায়? এটা মাইটোসিস এটা ইন্টারফেজাল। এবার সে মাইটোসিসে যাবে। মানে G2 এর পর তো মাইটোসিসে যাবে। ভেরি গুড। G2 পরে সে মাইটোসিসে যাবে। তাহলে এটা যদি একটা চক্র, আমরাও চক্রের মতো করে দেখি। আচ্ছা এভাবে দেখাইছে ওরা। যেমন ধরো আমি তোমাকে দেখাই, আমরা যদি একটা বড় সার্কেল দেই, এই বড়টা হচ্ছে একটা সেল সাইকেল চিন্তা করো, হ্যাঁ? তো এটা হচ্ছে একটা সেলের জীবন, হ্যাঁ? তো এই জীবনের মধ্যে হ্যাঁ, আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। ১ম এ সে কি করবে বললাম? ধরো ১ম এ যা মন চায় করতে পারে, আমি ইন্টারফেস থেকে শুরু করলাম। ঠিক আছে? জি ম্যাম। ওকে। আচ্ছা না বুঝলে বা এই যে না আসলে কথা আমাকে বলবা। ভেরি গুড। তো এই যে দেখো এই পর্যায়টা হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে মাইটোসিস। ক্লিয়ার? জি। তাহলে দেখো কত বড় অংশ হচ্ছে মাইটোসিস আর কত বড় অংশ হচ্ছে ইন্টারফেজ আর কত ছোট অংশ হচ্ছে মাইটোসিস। তাহলে এই অংশটা হচ্ছে মাইটোসিস। প্রায় 5 থেকে কত পার্সেন্ট? 5 থেকে 10%। তাহলে এই পুরা সার্কেলের মধ্যে এই অংশটাতে তোমার মাইটোসিস হয়। আর বাকি অংশটাতে কি হয়? ইন্টারফেজ হয়। ক্লিয়ার? Yes, ma'am. জি। আচ্ছা এবার আসে ইন্টারফেজ এর মধ্যে আবার ভাগ আছে। অনেকটুকু অংশ নিয়ে কি হয়? অনেকটুকু অংশ নিয়ে G1 হয় ধরো মানে গ্যাপ 1 হয়। তাহলে এটা হচ্ছে G1। এরপর একটু অংশ নিয়ে S হয়। এটা হচ্ছে মনে করো S মানে সিনথেসিস। এরপর তোমার G2 হয়। তাহলে বলো তো আমি যদি এখন সাইকেলের সাইনটা দেই, তাহলে আমি তো বুঝতেই পারতেছি এটা ঘুরে বারবার মনে করো G1 থেকে স্টার্ট করলো। তাহলে G1 থেকে S এ যাবে, S থেকে G2 তে যাবে, G2 থেকে আবার মাইটোসিস। বিভাজন শেষ। তাহলে আবার G1 S G2 মাইটোসিস। আবার G1 S G2 কোষ মইরা গেলে তো মইরাই গেল বা সেলটা নষ্ট হয়ে গেলে তো নষ্টই হয়ে গেল। কিন্তু তার বিভাজন শেষ হয়ে সে যদি বেঁচে থাকে অবশ্যই সে কিসে যাবে? G1 এ যাবে। ক্লিয়ার? আবার এস G2 তে যাবে। বুঝতেছো? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আসো একটি কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য G1 হচ্ছে ১ম পর্যায়। এই যে একটা বিভাজনের পর পরেরটা করার জন্য G1 ১ম। এই পর্যায়ে মনে রাখতে হবে, এটা পড়তে হবে। G1 এ কি হয়? গ্যাপ 1 এ কোষের আকার বৃদ্ধি পায়। কোষটি তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটি নির্ধারণ করে। কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে চলে যায়।
মানে জীবনেও ডিসিশন নেয় আমি কি কোষ বিভাজন করবো নাকি একটু আরাম করব এরকম। সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, না হলে সে অপেক্ষা করবে। আচ্ছা সে মনে করো কোষ বিভাজন করবে, তাহলে কোষটা একটু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে সে এখন কোন পর্যায়ে চলে যাবে? এস এ। এস মানেই সিনথেসিস। আমি কি সিনথেসিস করবো? ওই যে আমি বলছিলাম না যে আমি একটা কোষ থেকে ২ টা কোষ বানাচ্ছি এবং ক্রোমোজোম সেম হইতে হবে। সো ক্রোমোজোম আমাকে আগে কপি করে নিতে হবে না? এখন ক্রোমোজোম কপি করার জন্য আমি যদি ডিএনএটাকেই কপি করে দেই তাহলেই হয়ে যাবে না? ডিএনএ এর ভিতরেই তো Yes, সব কোড ma'am. আছে। হুম। তাহলে আমার সিনথেসিস পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়। খুব ইম্পোর্টেন্ট। তোমার এমসিকিউ আসতে পারে কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হবে? কোন পর্যায়ে? এস পর্যায়ে। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয় প্রতিটি ক্রোমোজোমের অবিকল প্রতিলিপি মানে কপি তৈরি হয়। এরপর আমরা কোন পর্যায়ে যাব? জি2 তে যাব। এর পরের জি2 পর্যায়ে ডিএনএ প্রতিলিপন কোনো যদি ভুল হয়, হ্যাঁ, ধরো তুমি ওই যে বললাম না আমার জন্য একটা বক্স আমার ছোট বোনের জন্য কিনবে। কিন্তু কেনার পর দেখলো যে একটু ভুল আছে। কি ভুল? আমারটা গোলাপি কালার ওরটা মনে করো লাল কালার হয়ে গেছে। তাহলে তো আবার সমস্যা। ২ জনের তো সেইম হইতে হবে। তাহলে এই যদি কোনো ভুল থাকে সেই ভুল সংশোধন করার দায়িত্ব কোন ফেজে? জি2 ফেজে। সে আবার কালারটাকে গোলাপি করে দিবে। তাহলে তোমার ক্রোমোজোম বা তোমার ডিএনএ তে যদি কোনো ভুল হয় সেই ভুল ঠিক করবে কোন পর্যায়ে যেয়ে? জি2 তে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো ৩ জন বলো। জি1 এ কি হবে? গ্যাপ ওয়ানে কোষের হ্যাঁ, আকার বৃদ্ধি পাবে এবং সেটি তার চারপাশে পরিবেশ দেখবে পর্যবেক্ষণ করবে। এবং গুড। যদি প্রয়োজন না হয় বিভাজনের প্রয়োজন না হয় তাহলে বিশ্রামের পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে। তারপর সিনথেসিস তারপর এস পর্যায়ে হুম। আরেক প্রতিলিপন পর্যায়ে এই পর্যায়ে হ্যাঁ, আরেকজন বলো ক্রোমোজোমে এস ডিএনএ পর্যায়ে কি প্রতিলিপন হবে? ঘটবে। প্রতিলিপন ঘটবে। আরেকজন বলো জি2 তে কি হবে? ভেরি গুড। জি2 তে হচ্ছে ডিএনএ প্রতিলিপনে যদি কোনো ভুল হয় তাহলে সেটা হচ্ছে যে সংশোধন হবে। হ্যাঁ, কারণ তুমি সংশোধন করবা অবশ্যই বিভাজনের আগে। বিভাজন হয়ে গেলে তো আর কিছু করার নাই। তাহলে আমার জি2 তে ধরো কোনো ভুল নাই বা ভুল হলেও সেটা আমি সংশোধন করে ফেলছি। এখন আমি মাইটোসিস এর জন্য রেডি না একদম পারফেক্টলি? ঠিক আছে? এখন আমি তাহলে কি করব দেখো। এটি মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগের পর্যায়ে আছে। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার হুবহু প্রতিলিপি সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে। তাদেরকে ক্রোমাটিড বলে। জি2 পর্যায়ে শেষ হওয়ার পরপর মাইটোসিস নামে প্রকৃত কোষে বিভাজন শুরু হবে। কিভাবে এই কোষ চক্রটি নিয়ন্ত্রিত হয় সেটিও জেনে নেওয়া দরকার। কারণ যদি আচ্ছা, এখন দেখো কোষ চক্রের নিয়ন্ত্রণটা এত দরকার কেন? এটা আমি তোমাদেরকে নরমালি বলি। আচ্ছা এখান থেকে একবার পড়ে নেই। কারণ যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে। ধরো জি1 ঠিকমতো হয় নাই। এর আগেই জি2 তে চলে গেছে। এস হয়ে জি2 তে চলে গেছে। বা এস হইছে তার মধ্যে একটা ভুল ছিল। সে জি2 না করে এম এ চলে গেছে। তাহলে কিন্তু সমস্যা। সেটি কোষের জন্য খুবই ক্ষতিকর। কেমন ধরনের ক্ষতিকর হতে পারে? ক্যান্সার হতে পারে বুঝাই যাচ্ছে। কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। ক্যান্সার কখন হবে? যখন তোমার এই কোষ চক্রটা নিয়ন্ত্রণ হারায় ফেলবে। তুমি কখনো দেখবে যে টিউমার হইছে। টিউমার কেন হয়? যখন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হইতে থাকে। ধরো আমার হাতে কথা নাই বার্তা নাই বা আমার কারো একজনের সরি কোন একটা জায়গায় কোষ বিভাজন হচ্ছে হয়ে একটা টিউমারের মতো আকার ধারণ করছে। সেটাই কিন্তু একসময় ক্যান্সারে রূপ নিতে পারে। এটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে তার কোষ চক্রে এখন তার কোষ বিভাজন করার দরকার ছিল না। ওই যে বলছিল না পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করে সে দেখবে যে তার কোষ বিভাজন দরকার কি দরকার নাই। তো সেটা সে ভুল করছে এর জন্য। ঠিক আছে? তো স্বাভাবিক একটা প্রক্রিয়া আছে। তুমি তো জীবনে দেখো না আম গাছ সারাদিন আম দিতেছে না সারা বছর। তার একটা সময় আছে ঐরকম। তো এটারও একটা সময় আছে। কোষ বিভাজন অনিয়ন্ত্রিত করা যাবে না। স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কোষ চক্রটি নিয়ন্ত্রিত তাহলে কিভাবে হবে? কিভাবে জানবে যে তার এখন প্রতিলিপন করতে হবে, তার এখন বৃদ্ধি পেতে হবে, তার এখন বিভক্ত হতে হবে? এটার জন্য আমরা কিছু প্রোটিন ইউজ করি। মনে রাখবে তুমি আমি কথা বলতেছি। আমরা কিন্তু কথা দিয়েই আমাদের কাজ করতে পারি যে, "এই তুমি এই হোমওয়ার্কটা করো।" তুমি আমাকে বলবা, "আপু এটা আমাকে বুঝায়া দেন।" এরকম। কিন্তু কোষ তো এভাবে কথা বলতে পারে না। তাহলে ওরা কি করে? মনে রাখবে ওরা সবকিছু প্রোটিন দিয়ে করে। ওরা যদি বলে যে একটা প্রোটিন রিলিজ হলো। এই প্রোটিনটা যদি বলে যে কোষ চক্রের আজকে মাইটোসিস হবে, তাহলে মাইটোসিস হবে। এই প্রোটিনটা যদি বলে না আজকে মাইটোসিস হবে না, তাহলে হবে না।
এখন প্রোটিনটা বলে বলতে কি স্পেসিফিক প্রোটিন। মনে করো P53 রিলিজ হলো, তাহলে এক ধরনের কাজ হবে। P21 এগুলো একেকটা প্রোটিন। এটা রিলিজ হলো ধরো আরেক ধরনের কাজ হবে এরকম। তো এইসব প্রোটিন কোষটিকে এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিশ্চিত করবে। চক্রের পরবর্তী পর্ব শুরু বা বিলম্বিত করার জন্য কোষকে সংকেত দিয়ে চক্রটিকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণ করা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে এখন একজন বলো কোষ চক্রটা কেন নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কি হবে? ম্যাম ম্যাম কোষ কোষ চক্রটা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হচ্ছে যে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। এছাড়া টিউমারও হতে পারে, টিউমার থেকেও আবার ক্যান্সার হতে পারে। হ্যাঁ, টিউমার থেকে মেনলি ক্যান্সার হবে, সো আমি ডিরেক্ট বলতে পারি ক্যান্সার হতে পারে। আচ্ছা, এখন কোষ চক্রটা আমি নিয়ন্ত্রণ করব কিভাবে, বা আমার বডি কিভাবে নিয়ন্ত্রণ করে? জি ম্যাম, আরেকবার বলবেন? হ্যাঁ, কোষ চক্রের এই নিয়ন্ত্রণটা আমি কিভাবে করব, আমার বডি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? প্রোটিন দ্বারা। নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা। প্রোটিন দ্বারা। নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা। ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার চলে আসো আরেক কোষ চক্রটা একটু পড়বা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, মাইটোসিস। এবার আমাকে বলো বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে আমরা মাইটোসিস বলি। এই প্রক্রিয়ায় কোষের ভেতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম উভয়ই সমানভাবে বিভক্ত হয়। ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ এক্স্যাক্টলি সেম হবে, মাতৃকোষের মতো অনুরূপ হবে, রাইট? মাতৃকোষের মতো অনুরূপ হয়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি অপত্য কোষ তৈরি করে। এখান থেকে অবশ্যই মাইটোসিস কাকে বলে এটা লিখে রাখবা, আমাকে হোমওয়ার্ক করে দেখাবা নেক্সট দিন। মাইটোসিস কাকে বলে? এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে কি? ওই যে আমরা আদিকোষ পড়ছি না, আদিকোষ তো আদি, আর যারা এখন নতুন হয়েছে তাদেরকে কি বলবো? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ, ইউক্যারিওটিক কোষ। মানে যাদের মধ্যে সবগুলা অঙ্গাণু ঝিল্লিবদ্ধ থাকবে, নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, তাদেরকে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বলে, যেমন আমরা। এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে মাইটোসিসের কারণে আমি দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পাবো। বুঝতে পারছো? ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এবার আসো, তোমরা ইতোমধ্যে জেনেছো যে আদি এককোষী জীবে মাইটোসিস হয় না, সেখানে যেন কোনটা হয়? আদিকোষী জীবে কোনটা হয়? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হয়। এছাড়াও বহুকোষী জীবের জনন মাতৃকোষে কি মাইটোসিস হয়? মিওসিস বহু ঘটে। মিয়োসিস ঘটে। প্রাণীর স্নায়ুকোষ কখনো সাধারণত আর হয় না। স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, তাই সেখানে আর মাইটোসিস হয় না। অণুচক্রিকায় হয় না। উদ্ভিদের স্থায়ী টিস্যু কোষে মাইটোসিস হয় না। কোথায় মাইটোসিস হয় না এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বলো তো কোথায় কোথায় মাইটোসিস হয় না, আরেকবার রিপিট করো। যেমন ম্যাম প্রাণী স্নায়ু কোষে হয় না, তারপর রক্তকণিকায় হয় না, তারপর উদ্ভিদের টিস্যুর মধ্যে হয় না, তারপর স্থায়ী টিস্যুর মধ্যে হয় না, হুম, আচ্ছা। তারপর জনন মাতৃকোষের মধ্যে হয় না, এরকম। এরকম, আচ্ছা, ঠিক আছে। তো একটু মনে রাখবা, তোমার হচ্ছে এই যে রক্তকণিকা বললা, সব রক্তকণিকা না, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এটা কাদের? সবার না, শুধু স্তন্যপায়ী প্রাণীদের। ঠিক আছে? একটু মানে এভাবে ডিটেইলস এ পড়তে হবে। তাহলে অন্য প্রাণীদের কি হবে? হ্যাঁ, অন্যদের হবে। স্নায়ু কোষে হয় না, জনন কোষে হয় না, এটা একটু দেখবা। এরপর মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ। এটাই হচ্ছে মেইন। তো মাইটোসিস কোষ বিভাজনটা হয় কেমনে আগে আসলে আমরা একটু দেখে নিই চিত্র অনুযায়ী। সো মাইটোসিস বিভাজনটা শুরু হবে ফার্স্ট ধরো এখান থেকে। সো ইন্টারফেসে কি হয়েছে? মাতৃকোষ প্রতিটা ক্রোমোজোমের অবিকল প্রতিলিপি তৈরি করে সে প্রস্তুত হয়ে বসে আছে, তাই না? এখন আসছে প্রথম ধাপ। মাইটোসিসের প্রথম ধাপের নাম কি? প্রোফেজ। মাইটোসিসের প্রথম ধাপ কি? প্রোফেজ। তো প্রোফেজে মেনলি কি হয়? মাইটোসিসের ক্রোমোজোম কুণ্ডলী পাকিয়ে খাটো মোটা হতে থাকে। প্রতিটা ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড হিসেবে যুক্ত থাকে। তাহলে দেখো এখানে কি হয়? ক্রোমোজোম গুলা কি থাকে? কুণ্ডলী পাকানো থাকে, তাই না? তো এখানে একটু খাটো আর মোটা হয়, মানে ক্রোমাটিন। দেখো চিত্রটা দেখো,
ইন্টারফেস যখন শেষ হয়েছে সে কি ক্রোমাটিনের মতো একদম জালি হয়ে আছে না? মানে সুতার মতো হয়ে আছে না? জি ম্যাম। হ্যাঁ, তো সুতার মতো হয়ে আছে। কিন্তু দেখো তো প্রোফেজে সে কি হয়ে গেছে? প্রোফেজে তার ক্রোমোজোমটা দেখো তো। প্রোফেজে কি ক্রোমোজোম খাটো হয়ে গেছে। ক্রোমোজোম গুলো একটু মোটা হয়েছে, খাটো হয়েছে, তাই তো? জি। হ্যাঁ, এটাই বুঝাইছে এখানে। তারপরে দেখো প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড হয়ে বসে আছে। এর পরের ফেজের নাম কি? মেটাফেজ। মেটা এই কথাটার অর্থ কি জানো? মাঝ বরাবর চলে আসা। বিষুবীয় অঞ্চল আমরা বলি অনেক সময়। তাহলে তুমি যদি মনে করো একটা শেপ তৈরি করছো, এটা ঠিক তার মাঝ বরাবর না? এটাকে স্পিন্ডল যন্ত্র বলে। ইয়েস আবার ম্যাম। বলবো? হ্যাঁ, এইটাকে মাঝ বরাবর তো আর বলা যায় না, এটাকে বলে বিষুবীয় অঞ্চল। তাহলে এটাকে যেহেতু সবাই বিষুবীয় অঞ্চলে চলে আসে, মেটা ফেজে চলে আসে, এটাকে বলা হয় মেটাস্টেসিস। তো এর জন্য এই ফেজের নাম মেটাফেজ। সো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে স্পিন্ডল যন্ত্রের তন্তু সংযুক্ত হয়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। আচ্ছা, তাহলে প্রোফেজের পর আমাদের অনেক চেঞ্জ হয়েছে। ফার্স্ট চেঞ্জ কি? তাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের প্রোফেজে তৈরি হয় নাই। তৈরি হওয়া শুধু স্টার্ট হয়েছে না, তাই তো? কিভাবে জি। দেখো? ওই যে আমাকে লাস্ট ক্লাসে কি যেন বলছিল সেন্ট্রিওল থাকে অ্যানিমাল সেলে বা প্রাণী কোষে। এই সেন্ট্রিওল গুলা কিছু অ্যাস্টার রে ছড়ায়, হ্যাঁ? এগুলা কিছু মাইক্রোটিউবিউলস, অ্যাস্টার রে এগুলো ছড়ানোর কারণে তাদের মধ্যে একটা যন্ত্র তৈরি হয়। এটাকে বলে স্পিন্ডল যন্ত্র। এটা জাস্ট তন্তুর মতো আর কিছুই না। দেখো ২ টা সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রিওল ২ মাথায় চলে যায়। খেয়াল করছো? দেখো পরের চিত্রে দেখো। এই যে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওল। তাই না? ২ মাথায় চলে গেছে না? ইয়েস ম্যাম। এবং ২ মাথা থেকে তন্তু দিয়ে দেখো একটা জিনিস তৈরি করছে। এটার নাম কি? স্পিন্ডল যন্ত্র। কি উধাও হয়ে গেছে বলতো? নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি এগুলো কি আছে নাকি উধাও হয়ে গেছে? নাই হয়ে গেছে, তাই না? ইয়েস ম্যাম। তো ক্রোমোজোম গুলো আছে। ক্রোমোজোম গুলা কিসের সাথে লেগে আছে? স্পিন্ডল যন্ত্রের সেই তন্তুর সাথে লেগে আছে। ঠিক আছে? এখন ক্রোমোজোমের কোন অংশটা তন্তুর সাথে যে লেগে থাকে, যেমন তুমি একটা কাপড় একটা রশিতে যখন ঝুলাও, তুমি ক্লিপ দিয়ে যেই অংশটা শুধু আটকে রাখো ওই অংশটাই কিন্তু ঝুলে থাকে, বাকিগুলা মুক্ত থাকে। এখানেও ক্রোমোজোমের পুরো অংশটা তন্তুর সাথে লেগে থাকে না, শুধু তার সেন্ট্রোমিয়ার আছে না ক্রোমোজোমের, শুধু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা তোমার তন্তুর সাথে লেগে থাকবে। বুঝতেছো তোমরা? এবং ক্রোমোজোম গুলা কোন অঞ্চলে থাকবে? বিষুবীয়। বিষুবীয় অঞ্চল। এবং ক্রোমাটিড বলছি আমি প্রসেসে। সেই ক্রোমাটিড গুলা বাহুর দিকে থাকবে। বাহু মানে কি? বা সরি বাহু মেরুমুখী থাকবে। মেরু মানে কি? উত্তর মেরু, দক্ষিণ মেরু মানে অপোজিট মেরুর দিকে থাকবে। তাহলে এই যে আমার একটা সেন্ট্রিওল এক মেরুতে, এটা আরেকটা মেরুতে। তাহলে দেখো আমার এই ক্রোমাটিড গুলা একজন এই মেরুর দিকে মুখ করে আছে, আরেকজন এই মেরুর দিকে মুখ করে আছে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে প্রথম ধাপটার নাম কি বলো মাইটোসিসের প্রথম পর্যায়টা? প্রোফেজ। প্রোফেজ, সেকেন্ডটা কি? তারপর মেটাফেজ, মেটাফেজ। এবার কি হবে তাহলে? অ্যানাফেজ। অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে জানো? তুমি দেখতেই পাচ্ছ তন্তুগুলা ওদিকে সেন্ট্রোমিয়ার বরাবর আটকায় রাখছিল, তাই না? বিপরীত দিকে তন্তুগুলা চলে যায়। হ্যাঁ, এবং তন্তুগুলা দেখো তো তোমার সেন্ট্রোমিয়ার বরাবর কি তাকে বিভক্ত করে ফেলছে? দেখো এতক্ষণ তোমার ক্রোমাটিড কিভাবে ছিল ভালো করে বুঝো। এতক্ষণ তোমার ক্রোমাটিড গুলা এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা এভাবে ছিল না? এখন দেখো ইয়েস কি ম্যাম। হয়ে গেছে। এখন এভাবে, এভাবে দেখো তো বিভক্ত হয়ে গেছে না, যে মাঝ বরাবর আমি ভাগ করে দিচ্ছি না? ইয়েস ম্যাম। তাহলে দেখো অ্যানাফেজে কি হয়েছে? ক্রোমোজোম কোন বরাবর বিভক্ত হয়ে গেছে? মাঝ বরাবর, সেন্ট্রোমিয়ার বরাবর। তাহলে এটা পড়ো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে গেছে। এটুকু বুঝছো? ক্রোমাটিড আলাদা হয়ে গেছে। এতক্ষণ তিন জোড়া ক্রোমোজোম ছিল, তিনটা ছিল। এখন দেখো ৩ জোড়া হয়ে গেছে, মানে আলাদা আলাদা হয়ে গেছে, ৬টা হয়ে গেছে, তাই না? ইয়েস দেখছো? ম্যাম।
আচ্ছা, ম্যাম। ক্রোমোজোম ২ টি কোষের মধ্যবর্তী অঞ্চল থেকে এখন তো আর সে মেটাফেজে নাই। তাহলে এখন কি হবে? এই যে তোমার সেন্ট্রোমিয়ার গুলো আছে না প্রতিটার, এই সেন্ট্রোমিয়ার গুলো এবার মেরুর দিকে দৌড় দিবে। তাহলে এই পাশের সেন্ট্রোমিয়ার এই মেরুর দিকে দৌড় দিবে, এই পাশের সেন্ট্রোমিয়ার এই পাশের মেরুর দিকে দৌড় দিবে। তাহলে দেখো কি বলছে, কোষের ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকবে। এক্ষেত্রে কে অগ্রগামী? অগ্রগামী মানে কি? সামনে কে থাকবে? সেন্ট্রোমিয়ার সামনে থাকবে। আর ক্রোমাটিড বাহুগুলা পেছনে থাকবে। বুঝছো এতটুকু? জি ম্যাম। খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যানাফেজ। এখানে আরো ডিটেইলস আছে, ওটা ভিতরে পড়বো। তো এখন দেখো ওরা যখন এখন মনে করো ২ পাশে চলে গেল। তাহলে কি বলতো ২ পাশে এখন ৩ টা করে ক্রোমোজোম হলো না? ২ মেরুতেই। হলো কিনা বলো? ১ম এ জি মনে ম্যাম। করো একটা ক্রোমোজোম ছিল। এই যে এটা দেখো, হ্যাঁ? মনে করো এটা একটা কোষের ভিতর। তো এতক্ষণ একটা ক্রোমোজোম ছিল। এখন দেখো তো ২ পাশে ২ টা ক্রোমোজোম হয়ে গেছে না? এখন আমি যদি ওকে আলাদা করে দেই তাহলে ও একটা নিউক্লিয়াস, ও আলাদা একটা নিউক্লিয়াস। খেয়াল করছো? এটাও এরকম হয়ে গেছে। এই ৩ টা মিলে এই ৩ টা মিলে একটা নিউক্লিয়াস হয়ে যাবে। এই ৩ টা ক্রোমোজোম মিলে একটা নিউক্লিয়াস হয়ে যাবে। তাহলে কয়টা নিউক্লিয়াস হয়ে গেল একটা কোষের ভিতর? 2টা। ৩ 2টা। টা। তাহলে দেখো ক্রোমোজোম গুলা বিপরীত মেরুতে পৌঁছে যাবে সরু এবং লম্বা, আবার তারা চিকন হয়ে যাবে, যে ক্রোমাটিন হয়ে যাবে। ২ মেরুতে ২ টি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? ২ টা। এবং প্রত্যেকের ভিতর ক্রোমোজোম কয়টা থাকবে? ৩ টা। কেন? কারণ আমি শুরু করছিলাম সেই মাতৃকোষে ক্রোমোজোম কয়টা ছিল? 3টা। ৩ টা। আমি যদি আমার বডি চিন্তা করি তাহলে ২৩ জোড়া দিয়ে শুরু হবে, ২৩ জোড়াই থাকতে হবে। ঠিক আছে? তাহলে প্রতিটা পাশে ২৩ জোড়া, মানে এখানে ২৩ জোড়া থাকবে, এখানে ২৩ জোড়া। এই পর্যন্ত হচ্ছে টেলোফেজ। তাহলে টেলোফেজে কি হলো? আমার ২ টা নিউক্লিয়াস তৈরি হলো। এখনো কি কোষ বিভাজন হয়েছে? কোষ আলাদা হয়েছে? না কিন্তু। শুধু নিউক্লিয়াস ২ টা নিউক্লিয়াস তৈরি আলাদা হয়েছে। হইছে। হ্যাঁ, নিউক্লিয়াস ২ টা আলাদা হয়েছে। এই সময় তোমার স্পিন্ডল যন্ত্র চলে যাবে। এটা হচ্ছে মনে রাখবা, টেলোফেজটা এক্সাক্টলি প্রোফেজের উল্টা। আচ্ছা, আমার সব শেষ। এখন শুধু ক্রোমোজোম, এখন শুধু সাইটোপ্লাজমটাকে আলাদা আলাদা করে দিলেই তোমার ২ টা কোষ হয়ে যাবে। কোষের মধ্যবর্তী অংশে উভয় পাশ থেকে ২ টি খাঁজের সৃষ্টি হবে। এই যে দেখো খাঁজ তৈরি হয়েছে। মানে ভেতর দিকে চলে যাচ্ছে। এই খাঁজ ক্রমান্বয়ে গভীর হয়ে যখন ২ টা মিলে যাবে তখনই তো ২ টা অপত্য কোষ তৈরি হয়ে গেল। তাই না? ইয়েস ম্যাম। দ্যাটস ইট। তাহলে বলো তো এই যে আমার মনে রাখতে হবে মাইটোসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনের পর্যায় ৫ টা। সরি, কয়টা দেখালাম? ৪ টা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে যেটা হলো সাইটোকাইনেসিস। এটা কি নিউক্লিয়াসের বিভাজন? না। এটা সাইটোপ্লাজমের বিভাজন। মনে থাকবে, এটা কিন্তু নিউক্লিয়াসের বিভাজন না। এটা শুধু সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে। এটাকে তাই বলা হয় সাইটোকাইনেসিস। ক্লিয়ার? ইয়েস জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, তো তোমাদের বইয়ে সবগুলা একসাথে লিখছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পর্যন্ত নিউক্লিয়াস আলাদা হয়। লাস্টে এসে সাইটোকাইনেসিসের সাইটোপ্লাজম আলাদা হয়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো জি ম্যাম। তোমাদের এটাই হচ্ছে মাইটোসিসের পর্যায়, এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আছে। যেমন তোমরা আমাকে বলতে পারবা, যেমন হচ্ছে যখন ওই যে বললাম জাইগোট হয়। জাইগোট মানে কি? বাবা-মা থেকে ১ম যে বাচ্চাটা থাকে ছোট একটা কোষ, সে একসময় কি হয় ৯ মাস পর অনেক বড় একটা হিউম্যান বেবি হয়, রাইট? বা যেকোনো কিছুই হতে পারে। তো এই কোষে তখন শুধুমাত্র কোন বিভাজন হবে? মাইটোসিস। কারণ তার তো জননের দরকার নাই। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু সে মাতৃকোষের মতো স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন, গুণাগুণ সব পাবে। মাইটোসিসের কারণে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকবে। মাইটোসিসের কারণে সবগুলো সমসংখ্যক এবং সমগুণ হবে। মাইটোসিসের কারণে ক্ষতস্থান রিপেয়ার হবে, মানে পূরণ হবে। তুমি একটা জায়গায় ব্যথা পেয়েছো, ওটা আবার ঠিক হয়ে যাবে। কিছু, কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত। এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। সেগুলো আমরা মাইটোসিস দিয়ে পুনরুৎপাদন করতে পারবো। মাইটোসিসকেও নিয়ন্ত্রণ করতে হবে। নাহলে কি হবে? ওই যে আবার টিউমার হবে, ক্যান্সার হবে, যেকোনো কিছু হতে পারে। সো দেখো তো এই জিনিসটা আমরা একটু পড়তে পারবো না? আরেকটু ডিটেইলস এ নিজেরা একবার একটু রিডিং পড়বা। আমি জি ম্যাম। গুরুত্বটা তো দেখায় দিলাম। তোমরা বাসায় একটু নিয়ন্ত্রণটা দেখবা। এটা তোমাদের বাসার কাজ একটা। আমি একটু কাজগুলো দিয়ে নেই, তারপর আমি কথা বলছি আবার। এবং মাইটোসিসের বিভিন্ন ধাপ, এই চিত্রটা হোমওয়ার্ক করবা। পারবা? নাকি কঠিন হয়ে যাবে? না ম্যাম, পারবো। পারবো। আচ্ছা।
আরেকটু কাজ দিয়ে দেই। আরেকটু কাজ হচ্ছে আমরা তো এটা আজকে চিত্র দেখে পড়ছি। এটা কি একবারও রিডিং পড়া হইছে এই পেজটা? পড়া হয় নাই। তাহলে একটু কষ্ট করে এই পেজটা রিডিং পড়ে আসবা। কোনো লাইন, কোনো ওয়ার্ড যদি না বুঝো আমাকে নেক্সট ক্লাসে বলবা। তাহলে ৪৫ পেজটা রিডিং পড়বা, এটা হোমওয়ার্ক করবা, চিত্রটা অবশ্যই লেবেল করে এবং এই যে নিয়ন্ত্রণটা পড়বা। ক্লিয়ার? হ্যাঁ, এবার কে যেন আমাকে একটা কোয়েশ্চেন করছিল বলো আদনি? না ম্যাম, কোনো কোয়েশ্চেন করিনি। ও আচ্ছা ঠিক আছে। বুঝেছো তোমরা আজকে বলো তো? ইয়েস জি। ম্যাম। আচ্ছা তাহলে আমি ম্যাম যে পার্টটুকু পড়াইছি এটা তোমরা একটু লিখেছো না সবাই? এগুলো একটু লিখে রাখো যে কোনটা কি, জনন কোষে মিয়োসিস হচ্ছে কিনা, ডিপ্লয়েড মানে কি, হ্যাপ্লয়েড মানে কি, মিয়োসিস কখন হবে, মাইটোসিস কখন হবে, ক্রোমোজোম কি, ক্রোমাটিন কি, জিন কি, এই পার্টগুলো একবার একটু দেখবা। আমার মনে হয় তোমাদের সমস্যা থাকবে না। আমরা নেক্সট ক্লাসে মিয়োসিস শুরু করবো ইনশাল্লাহ। তোমরা একটু মনে করায় দিও আর এই নিয়ন্ত্রণটা একটু বুঝাই দিবো, এটাও মনে করায় দিও। মানে এখান থেকে পড়াবো আর কি নেক্সট ক্লাসে। আজকে তাহলে এই পর্যন্তই পড়ো। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা না ঠিক ম্যাম। আছে। আচ্ছা ভালো করে পড়াশোনা করো।